প্লিজ আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং সাবস্ক্রাইব করবার পর আপনি অবশ্যই ওখানে যে বেলের মতো যে সাইনটা আছে, ওটাকে বলে নোটিফিকেশন সাইন, ওই নোটিফিকেশনটা অন রাখবেন। প্লিজ সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন এই পর্যায়ে যিনি আমার গেস্ট রয়েছেন তার সঙ্গে পরিচিত হই। আপনার নামটা একটু বলেন প্লিজ। মোহাম্মদ আব্দুল হালিম। হালিম, বয়স কত এই মুহূর্তে? আনুমানিক 25-26 বছর বয়স হবে। এদিক ওদিক হতেও পারে না আপনি, কারণ অ্যাকুরেট হিসাবটা আপনি বলতে পারবেন না বোধহয়। না। জন্ম জেলা কোথায় আপনার? জামালপুর জেলা। আজকের এই জীবন গল্পে আপনি এসছেন এবং আপনি আমাকে যখন এই অনুষ্ঠানে আসেন তার অনেক আগে থেকে বলছিলেন যে আপনি বহুবার চেষ্টা করেছেন আমার সঙ্গে যোগাযোগ করে রেডিও অনুষ্ঠানে আসার জন্য। কেন? আমি প্রথমে চেষ্টা করেছি হলো আপনার আগের যে রেডিওতে ছিলাম সেখানে। আগের যে রেডিওতে ছিলেন ওখানে আপনি ফাহিম নামে একটা লোকের গল্প প্রচার করছিলেন। জি, আমি ওখান থেকেই শোনা শুরু করি আপনার। ফাহিম গল্প, তার মানে এটা তো অনেক বছর, প্রায় 5 বছর আগের গল্প আপনি যেটা বলছেন। ওকে, দেখা তো হয়েই গেল। শুরু করি আমরা একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে আপনি আজকের জীবন গল্পটা এখানে বলতে এসছেন। জি, তো আমার ছোটবেলার গল্প দিয়ে শুরু করি। আমরা হলাম 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। আমি সবার বড়। বাবা কি করে? আমার বাবা কৃষি কাজ করতেন আগে, এখন করে না। কৃষি কাজ করতেন। জি। আচ্ছা। জন্মগ্রহণ করার পর কিছুদিন যাওয়ার পর আমার 3 মাস পর মা বাবা বা নানা নানি ওনারা দেখতে পায় যে আমার চোখে সমস্যা। আপনি কি পরিবারের বড় সন্তান ছিলেন? জি, আমি পরিবারে বড়। তো ওনারা চোখের সমস্যা দেখতে পান এইভাবে, আমার চোখের সামনে ফুল ধরতেন, আমি নাকি অন্যদিকে তাকাইতাম। ফুল ধরতেন, ডাক দিতেন, ইশারা দিতেন, অন্যদিকে তাকাইতাম। এইভাবে আস্তে আস্তে বড় হয়ে হাঁটা শিখি। রাস্তা দিয়ে হাঁটার সময় উঁচা নিচা গর্ত কিছু দেখি না, হয়তো বা হুজুট খেয়ে পড়ে যাই, আগুন পানি কিছু দেখি না, সব পাড়া দিই আর কি। আচ্ছা। যেভাবে চলাফেরা করি আর কি। এভাবে কিছুদিন চলার পর আমার ছোট ভাই হয়। তা আমাদের ওই সময় অবস্থা হলো অনেক করুণ অবস্থা। আমার আব্বা কৃষি কাজ করতেন, অন্যের বাড়িতে কাজ করে উনি যা পেতেন দেখতাম যে 100 টাকা বা 150 টাকা এরকম পাইতো, আর 1 কেজি করে চাউল দিত। জি। দেখা গেছে আবার যদি একদিন কাজ না করতো তাহলে না খায় থাকতে হইতো। আমার মনে নেই, আমার আম্মা বলছে যে ছোট অবস্থায় আমাকে এমন সময় গেছে যে না খাওয়াই রাখছে। আমি নিজে দেখেছি যে আমার মা আমাকে গমের ভাত খাওয়াইছে। আমি নিজে দেখছি যে আমার মা আমাকে গমের ভাত খাওয়াইছে। তো আমার ভাই হওয়ার পরে, ভাই হইলো, এরপরে আপনার পরে একটা ভাই হয়? আমার ভাই হইলো, তো আরো পরিবারের সংখ্যা আরো বড় হয়ে গেল। জি। তো বড় হওয়ার পর আমার বাবা যেভাবে কাজ করতেন এখন ওই সময় ওইভাবেই করে। তো কাজ করতে করতে এক সময় দেখা গেল যে আমাদের ঘর ছিল হলো সোনের ঘর ছিল ওই সময়। জি। এক সময় ভেঙে ফেললো, টিন কিনে ছাপড়া যেটাকে বলা হয়, জি। ওই ছাপড়া দিল। ছাপড়া দিয়ে ওখানে আমরা থাকি। এরপর আমার বোন হলো। ও, আরেকটা সন্তান আসলো। বোন। জি, বোন হওয়ার পরে আমার ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করে দিল। আচ্ছা। আমার ছোট ভাই স্কুলে ভর্তি করে দেওয়ার পর আমার বাবা খরচ দিতে পারে না দেখিয়া নানা আইসা ওকে নিয়ে গেল, আমার ছোট ভাইকে, আচ্ছা। যে ও আমাদের বাড়িতে থাক আর লেখাপড়া করুক। আমার ছোট ভাই লেখাপড়া করে না, তো বোনটা। আপনি কি করছিলেন? আপনার ছোট ভাই তো পড়াশোনা করছিল, আপনার কি অবস্থা তখন? আমিও যে অনেকগুলো স্কুলে নিয়ে গেছি কিন্তু স্কুল আমাকে নেয় নাই। কেন নেয় নাই? চোখের সমস্যা। আচ্ছা। আমি তো দেখতে পাবো না, ওনারা যে ব্ল্যাকবোর্ডে লিখবে সেরকম দেখবো না। আমাকে অনেকবার ওনারা বই থেকে পড়া ধরেছে যে তুমি এটা বলো তো এটা কি। তা আমি তো বলছি যে আমি তো পড়তে পারি না। বলে তুমি লেখো, দেখা লেখো। তা আমি তো দেখা লিখতেও পারি না। আমি ভাবতাম ছোট যে সময় ছিলাম আমি ভাবতাম যে আমি যেরকম দেখি সবাই মনে হয় ওরকমই দেখে। তা আমি নিজেকে অন্ধ মনে করতাম না, যে আমার চোখের সমস্যা আছে এটা মনে করতাম না। আমি ভাবতাম যে সবাই মানে সবাই এরকম আমার মতো? সবাই আমার মতো, আমি যতটুকু দেখি সবাই এতটুকুই দেখে। আচ্ছা। তা আমি আবার চোখে কম দেখি। সবাই দেখি আমাকে করে চলে যে চোখের সমস্যা, কোনো খেলাধুলা হলে আমাকে নিতে চায় না, ছোট ছোট বাচ্চারা খেলে আমাকে নিতে চায় না। আচ্ছা। তো ওই সময় স্কুলে নিয়ে না দেখা একটা স্কুলে নিয়েছিল, ওই স্কুলে নতুন ছিল, প্রাইমারি স্কুল, ওটা ক্লাস 2 পর্যন্ত ছিল। আচ্ছা। তো স্কুলে আমাকে নিল মহল্লা হিসাবে। আমার মারই লাগে, ওই যে চাস্তো বোন লাগে, আত্মীয় বলে আপনাকে নিল আর কি স্কুলে। হ্যাঁ। নেওয়ার পরে উনি বললো যে যদি না পারো তাহলে কিন্তু রাখবো না, বের করে দিব। ওই সময় যে পরীক্ষা হইতো ক্লাস 1, 2 পরীক্ষার যে সময় হইতো সিলেটে চক দিয়ে লেখা নিত। জি। আমি ওই সময় সবাই লেখা, আমি তো পারি না লিখতে, আমি তো দেখতে পাই না, বই দেখে দেখে লিখতেও পারি না। ওরা আমাকে মৌখিক পরীক্ষা নিল। আচ্ছা। মৌখিক ঠিকই পারলাম, কারণ আমার সাথে যারা ছিল ওই কবিতা বা গল্প যেগুলা পড়ে তো সব আমি শুনে শুনে মুখস্থ করে ফেলতাম। আচ্ছা। আমার ছোট থাকতে এমনই মুখস্থ বিদ্যা ছিল, আমি যদি
একটা কোনো জিনিস যত বড় কঠিনই হোক, একটা জিনিস যদি শুনতাম তাহলে মুখস্থ হয়ে যেত সাথে সাথে। এবং একটা জিনিস সায়েন্টিফিক্যালি প্রুভ, প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে আল্লাহ যাদের এই যে ইন্দ্রিয় ক্ষমতাগুলো দিয়েছেন, আমরা যেটাকে বলি পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা ইন্দ্রিয় যদি আল্লাহ কোনো না কোনো ভাবে সেই সুযোগটা যদি আমাদেরকে না দিয়ে দুনিয়াতে পাঠান, বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোর ক্ষমতা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এবং ও যেটা বলছে সেটা কিন্তু অনেক মানুষের জন্যই সত্য। দেখবেন যে প্রতিবন্ধী শব্দটা আমরা বোঝানোর জন্য ব্যবহার করছি, যারা সাধারণত কোনো না কোনো বিষয়ে প্রতিবন্ধী হন, তাদের সাধারণ মানুষের চেয়েও অন্য কোনো না কোনো বিষয়ে মানে ভয়াবহ রকমের এক্সপার্টিস থাকে। হয়তো আমরা আমাদের জায়গা থেকে সেটা হয়তো ইনোভেট করতে পারি না, আবিষ্কার করতে পারি না। যদি এদেরকে প্রপার নার্সার করা যায়, তাহলে এরা সত্যিকার অর্থেই সমাজের জন্য একটা সম্পদ হতে পারেন, যেটা আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো যেখানটায় ছিলাম যে আপনি বলছিলেন একবার শুনলে মুখস্থ হয়ে যেত। জি, তো আমি শুনে শুনে মুখস্থ করে ওনাদের পরীক্ষা দিলাম, ক্লাস 2 তে উঠলাম। এখন ওখানে তো 2 পর্যন্ত শেষ, অন্য স্কুলে যাইতে হবে। অন্য স্কুলে দিতে গেছে, সবাইকে নিচ্ছে কিন্তু আমাকে নিবে না। বলছে যে অত লেখা পারে না, তাহলে তো হবে না। কোনোভাবে নিল না। তো ওখান থেকে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমার ছোট ভাই পরে ক্লাস 3-তে, আমি পড়ি ক্লাস 2-তে। তো আমার আর পড়া হলো না, আমাকে নিয়ে চলে গেল। ও এর মাঝখানে আমার ছোট ভাই আসছে আবার পৃথিবীতে, মানে আরো একটা ছোট ভাই এসেছে। জি। ওকে। আমাকে স্কুলে নিল না দেখে আমাকে বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পর বিভিন্ন জায়গায় চোখের চিকিৎসার জন্য নিয়ে যায়, কিন্তু চোখের ডাক্তাররা বলে কি বয়স হইতে হবে, বয়স হওয়া লাগবে, বয়স ছাড়া হবে না। মানে বয়স ছাড়া কোনো ট্রিটমেন্ট করা যাবে না। জি। আচ্ছা। কবিরাজ, ডাক্তার সবার কাছে নিয়ে গেছে। ইভেন আমার মা একটা মাজারে গেছিল, আমার যতটুকু স্মরণ আছে, আমার মা ওই মাজারে 110টা ঘোরা দিছিল, 110টা ঘোরন দিছিল মাজারে চারপাশ দিয়া। আচ্ছা। ওই মাজারে যে পিসাব ছিল উনি বলছিল যে 110টা ঘোরা দিতে হবে। আমি ওই সময়গুলা বিশ্বাস করতাম না, যে মাকে বলতাম যে মা তুমি এগুলা ঘোরাঘুরি করো না, কারণ এগুলা আমি শুনছি যে আমি মক্তবে যাই, তো হুজুরে বলছে যে মাজার হলো ভুয়া, এরা ভুয়া, এমনি এরা পয়সা রোজগার করার জন্য এগুলা করে, জি। তুমি যাইও না। পরে মহিলা মানুষ তো, আর ছেলের জন্য তো মা বাবা যে যাই করতে বলে তাই করতে পারে। তো আমার মা আমাকে নিয়ে অনেক জায়গায় গেছে, এবং এমন সময় গেছে যে উনি বাহিরে ঘুমাইছে। অনেক সময় অনেক হুজুররা বলছে যে তুমি 2 দিন না খায় থাকতে হবে, 2 দিন না খায় থাকছে। মানে আপনার মাকে বলেছে আপনার এই চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য না খেয়ে থাকতে হবে। জি, না খেয়ে থাকতে হবে। আচ্ছা। তো না খেয়ে থাকছে, বলছে যে এক নিঃশ্বাসে নদী থেকে পানি উঠাতে হবে 1 কলস। নদী থেকে পানি 1 কলস উঠেছে। ও নদী পানি তো পুকুর থেকে উঠেছে। আমার দুদিকে নদী নাই, নদী হলো অনেক দূরে দূরে। জি। আমার মা যে সময় এগুলা করতো, আমি সবসময় না করতাম যে তুমি এগুলা করো না, কারণ আল্লাহ যদি চোখ ভালো না করে দেয় তাহলে কিছু হবে না। তো একদিন একটা ফেরিওয়ালা আসছিল, ফেরিওয়ালা এসে বলছে যে আপনার ছেলে কি চোখে থাকে না? কয় না। তো উনি একটা কাগজ দিয়ে আমার কাছ থেকে শুধু 200 টাকা নিয়ে গেল। বলছে যে এই কাগজটা পানি ডুবে রাখবেন আর ওর চোখ ধুয়ে দেবেন প্রত্যেকদিন সকালবেলা। শুধু 200 টাকা। আম্মাকে বললাম তোমার এই 200 টাকা জ্বলে গেল। পরে বলে না, যদি ভালো হতে হতে পারে। মায়ের মন, মা তো আসলে যাই পায় তাই আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছে সামর্থ্যের মধ্যে। আমরা তাকে অবশ্যই দোষ দেব না, তবে আমাদের সামাজিকতা জায়গাটা থেকে এই ধরনের অন্ধবিশ্বাস কিন্তু আমাদের মধ্যে আছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। 200 টাকা নিয়ে গেল আপনার মার কাছ থেকে। জি। ওই সময় তো ভাইয়া এটা তো প্রায় 2001 সাল বা 2 সালের কথা। ওই সময় 200 টাকা মানে অনেক। আমার বাবা তো ওই সময় 150 টাকা বা সারাদিন কাজ করে পেত। জি সারাদিন কাজ করে পেতো, 1 কেজি চাউল পাইতো। তো 200 টাকা নিয়ে গেল, তাহলে তো ওই দিন আর বাজার হবে না। ওই দিন তো না খেয়ে থাকতে হবে, গ্রাম এলাকা। তো ওই দিন ওই কাগজটাই দিয়ে গেল। আমি মাকে বোঝানোর জন্য বলতাম কি, মা আমার চোখের পাওয়ার বাড়ছে, আমি চোখে দেখি, যাতে করে এগুলা না নেয়। হ্যাঁ, যাতে এগুলা না নেয়। তো আমার মা তাও করতো কি, প্রত্যেকদিন সকালবেলা আমি শুয়ে থাকতাম, ইচ্ছা করে শুয়ে থাকতাম, উঠতাম না। তাও তবুও উনি আমাকে একটা নেকটা ভিজায়া বা আঁচল ভিজাইয়া উনি আমার চোখ মুছা দিত, যাতে আমি দেই না যায়, এই জন্যই তো দিত। আমি পরে বলতাম যে মা তুমি তো এইভাবে তো কোনো চোখ ভালো হবে না, কারণ যেটা আল্লাহ দিচ্ছে এটা কোনো চোখ ভালো হবে না। আল্লাহ যদি ভালো করে নিজ থেকে তাহলে ভালো হবে, এছাড়া কোনো কবিরাজ ভালো করতে পারবে না। আমি শুনছি যে যারা জন্মন্ধ তারা ভালো হয় না। ছোট থেকেই অনেক ছিলাম, তো খালি মানুষকে জিজ্ঞেতাম যে ওই আমার মা যে আমাকে অন্ধ বলে, আমি কি অন্ধ নাকি রে? মানুষ যে আমাকে চোখে থেকে বলে, আমি কি চোখে দেখি না? দেখি না। আমি তো তোদের মতো দৌড়াদৌড়ি করি, সে হাবি যাবি এইসব করে আমার মা অনেক যাইতো, আমাকে নিয়ে যাইতো, বা আমাকে না জানাই যাইতাম না দেখা অনেক সময় মারধরও করতো যে যাবি না কে, আচ্ছা। তুই কি করে খাবি, তোর কি ভবিষ্যতে বড় হইতে হবে না?
আমার মার স্বপ্ন ছিল যে আমাকে লেখাপড়া করাবে, আর আমারও স্বপ্ন ছিল যে আমি যদি লেখাপড়া করি হয়তো বা সাংবাদিক হব, আর না হয়তো বিচারক হব। আচ্ছা এই দুইটা ইচ্ছা ছিল আমার। ওই সময় আমার বয়স হলো 9 বছর। আচ্ছা ওই সময় আমার এক নানা ছিল, মোহাম্মদপুর একটা প্রতিষ্ঠান ছিল দৃষ্টি প্রতিবন্ধীদের। মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুরে। জি, বাবু রোডে। আচ্ছা, বাবর রোড। ওখানে লেখাপড়া করার জন্য আমার নানা আমাকে নিয়ে আসলো। আপনার বয়স তখন 9 বছর? জি। আচ্ছা তো নিয়ে আসলো মোটরসাইকেল দিয়ে। আনার পরে পরে আমার মামা আসছিল সাথে, মামা চিনা গেছে। পরে মামা নিয়ে এসে ভর্তি করে দিয়ে গেল। আমি লেখাপড়া করতেছি, আমার বোনটা স্কুলে পড়ে, ছোট ভাই স্কুলে পড়ে। আমি কোন সময় কারোর সাথে পরিচয় দিতাম না যে আমি গরিব মানুষ। সবার সাথে বলতে যে আমার বাড়িতে এ আছে ও আছে। গরিব বলতে ভাল লাগতো না? না, কেন এখন ভাল লাগতো না? ভাল লাগে না, কারণ যদি আমি কারোর কাছে গরিব গরিব বলি তাহলে আমাকে সবাই ছোট চোখে দেখবে, আচ্ছা আমাকে আদর করবে না, বা সবাই আমাকে বলবে যে গরিব বাচ্চা, তুই এটা খাইতে পারবি না, ওটা খাইতে পারবি না। এগুলা আর কি যা মানুষে বলে, এগুলা বলবে না। এই জন্য আপনি ছোটবেলাতে সবাইকে মানে এই মিথ্যাটা বলতেন যে আপনি অনেক বড় লোক? হ্যাঁ, আমি অনেক অনেক বড় লোক বলতে আমি বুঝাইতাম যে আমি আসলে অনেক বড় লোক। আচ্ছা আচ্ছা এইভাবে চলতাম, সবার সাথে তাল মিলে, ধনী মানুষের সাথে তাল মিলে চলতাম। ওখানে অনেক কোটিপতি ছেলেরাও থাকতো। জি। তো আমি যারা ওখানে গরিব মানুষ ছিল আমি তাদেরকে এড়ায় এড়ায় চলতাম, ওদের সাথে মিল্লা আচ্ছা এড়ায় এড়ায় চলতাম। ওরা বলতো কি যে কিরে আমাদের সাথে এড়ায় চলো কেন? পরে ওদের সাথে মিশে চলতাম, সবার সাথে মিশে চলতাম। তো ওরা বলতো যে আচ্ছা তার লেখাপড়া করি। তা আমি লেখাপড়া শুরু করলাম ওখানে। পরের বছর নিয়ে যা ভর্তি করে দিয়ে আসলো মামা, নিয়ে যা দিয়ে আসলো। দিয়ে আসার পরে যাক, আমার মা বাবার কিছুটা হলো স্বপ্ন পূরণ হয়েছে যে ছেলেটা লেখাপড়া করতেছে। মার কাছে চিঠি পাঠাতাম, ওই সময় ফোন করা যেত না, আমার এলাকা ফোন ছিল না। জি। চিঠি চিঠি পাঠাতাম। পাঠাতেন মানে কি? আপনি লিখতে পারতেন নাকি কারো কারো দ্বারা লেখাতেন? ওই অন্য মানুষ চক্ষুষ্মানদের কাছে যে বলতাম যে ভাই এরকম এরকম একটা চিঠি লিখে দেন। আচ্ছা আমি চিঠি লেখা ঠিকানা মুখস্থ করছিলাম ওই সময়, যে আমার খালা থাকতে হলো অনেক আগে থেকে ঢাকা। আচ্ছা মামা একদিন বলছিল যে উনি লিখতে গিয়ে উনি ওনার বোনের কাছে চিঠি পাঠাবে। তো উনি লিখতে গিয়ে উনি চিঠির ঠিকানাটা কি একটু জোরে জোরে বলছিল, একবারই বলছিল। ওই একবারই শুনে আমি মুখস্থ করছিলাম। অসাধারণ ব্রেনের, ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিশেষ করে মনে রাখার। লেখাপড়া করতে করতে বাড়িতে যাব, শুধু 2 ঈদে যাইতাম। 2 ঈদে যেতাম এই কারণে, আমাকে দেশ থেকে যদি কেউ নিতে আসে, যদি মামা আসে, তাহলে তাকে টাকা দিতে হবে। আসতে যাইতে টাকা দিতে হবে, প্রায় 1000-1500 টাকা দিতে হবে। এত টাকা বাবা মা পাবে কোথায়? আমি কি করতাম, খালার বাসায় থাকতাম। খালার বাসা ছিল নারায়ণগঞ্জে। জি। ওই খালার বাসায় কারিগর ছিল খালাদের, কাউকে পাঠাই দিত, ওনারা এসে নিয়ে যেত আমাকে। ঈদের সময়টাতে? না, ঈদ ছাড়া। ঈদ ছাড়া? আচ্ছা মাঝখানে যে 2টা ছুটি থাকে। আচ্ছা তো নিয়ে যাইতো, আমি থাকতাম খালাদের বাসায়, যাই 1 সপ্তাহে থাকতাম, ঘরের ভিতরে থাকতাম, কোথাও যাইতাম না আমি। কারণ গেলে যদি আবার কেউ বলে যে তুই তো চোখে দিস না, মানে এইটার কারণে আপনি ওখানে গিয়ে ঘরের মধ্যে থাকতেন? ঘরের মধ্যেই থাকতাম। আচ্ছা। তো আমি লেখাপড়া করতে করতে এক সময় ওখানে প্রতিবন্ধী যে ব্রেল পদ্ধতিগুলা শিখায়, আমি ওগুলা শিখে ফেললাম। জি। শিখার পরে কোরআন শরীফ পড়া শিখলাম। আমাকে হেফজ পড়ার জন্য দিল আর কি। তো ওই হেফজ পড়ার জন্য কে দিল? ওখানকার যে হুজুর থাকে, আচ্ছা। মক্তব যিনি পড়ায়, উনি দেখছে যে ও হেফজ পড়তে পারবে, তো আচ্ছা। আমাকে হেফজ পড়ার মতো পড়ার জন্য আরেক হুজুরের কাছে দিয়ে দিল। আচ্ছা, এটা মোহাম্মদপুরে? জি, মোহাম্মদপুরে ওই প্রতিষ্ঠানে। আমি ওখানে হেফজ নিলাম। নেওয়ার পরে ওখানে যে হুজুর ছিল, যে যিনি হেফজ পড়াইতেন, উনি অনেক রাগী ছিলেন, অনেক ভয়ঙ্কর ছিলেন। তো আমার বয়স ছিল কম, তো আমি উনার এটা নিতে পারতাম না কি, যে উনি অন্য আমাকে কোনো সময় মারে নাই, যাদেরকে মারতেন আমি মারগুলা নিতে পারতাম না। উনি মার দিলে তো উনি মার দিতে হলো কি, সামনে যেটা পাইতেন ওটা দিয়ে মারতেন, আর না হলে উনি লাথি লুপ্তি দিতেন, ওয়ালে ফালাই দিতেন আর কি। আমি সব মাদ্রাসার সমস্ত হুজুরদের প্রতি রেসপেক্ট রেখে আমি ওর যে ঘটনাটা বললো সেখানে আমি আমার নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। আমার বাবা মাওলানা ছিলেন। মাওলানা বলতে যেটা বোঝাচ্ছি যে আসলে উনি ওনার মতো করেই ইসলামিক জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন। ওনার শখ ছিল আমাকে উনি কোরআনের হাফেজ বানাবেন। পরিবারের একটা মাত্র ছেলে আমি। আজকে ওর কথাটা শুনে হয়তো মনে বলে সেজন্য শেয়ার করা, আমি জানি না এটা আগে আমি রেডিওতে শেয়ার করেছি কিনা। ক্লাস 5 পর্যন্ত আই ওয়াজ সো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি কখনো সেকেন্ড হইনি। এবং আমি যখন ক্লাস 5 পরীক্ষা দিয়ে যখন ফাইনাল রেজাল্ট আমার বের হয়ে গেল, স্বভাবতই যেহেতু বাবার নিয়ত ছিল যে আমাকে কোরআনের হাফেজ করবেন, তো ভর্তি করা হলো আমার আমার বাড়ির খুব কাছাকাছি এরকম একটা মাদ্রাসাতে, আমি নামটা মেনশন করবো না। গেলাম, পরিবারের জন্য খুব খারাপ লাগতো। ওই সময়টাতে আসলে বাচ্চাদের মানসিকতা যে কতটা সফট থাকে এখন বুঝি। এবং আমার চেয়ে বয়সে অনেক কম, অনেক ছোট ছোট বাচ্চারা ওখানে ছিল। তো আমরা নিয়ম করে রেগুলার এবং ডিসিপ্লিন একটা লাইফ পেলাম। খুব কষ্টকর ছিল সেগুলোর সাথে মানিয়ে চলা ইনিশিয়ালি। ভোরে উঠে নামাজ পড়তে যেতে হতো, তারপরে এসে কোনো রকম খাওয়া দাওয়া করে, অল্প স্বল্প খাওয়া দাওয়া করে
তারপরে হচ্ছে পড়তে হতো এবং টানা 8টা 9টা পর্যন্ত পড়তে হতো। পড়ার পরে গোসলের জন্য ছুটি 1 ঘন্টার, এবং সেটা ঠিক জোহরের নামাজের আগ মুহূর্তে, এবং গোসলের নামাজ মানে গোসলটা করে এসেই হলো জোহরের নামাজ পর তারপর হচ্ছে ঘুম, 1 থেকে 1.5 ঘন্টার ঘুম, এবং উঠেই হলো খেলাধুলা, তারপরে আবার মাগরিবের জন্য পড়াশোনা করতে যাওয়া। তো যারা মূলত কোরআনের হাফেজ এবং যারা কায়দা পড়ছেন বা সিপারা পড়ছেন তারা সবাই আলাদা আলাদা হয়ে সিরিয়াল হয়ে পড়তো। সো নতুন এনভায়রনমেন্ট, পড়ছিলাম, ভালো লাগছিল, একটা আলাদা ট্রিটমেন্টও পাচ্ছিলাম যেহেতু নতুন নতুন এসেছি। এবং ওখানে যেটা দেখলাম যে খুব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও আছে, মোটামুটি সচ্ছল যারা তারাও আছে। তো এই মাদ্রাসাটা চলতো খুবই, যেহেতু খুব কাছাকাছি রাখা হয়েছিল আমাকে, খুব বেশি ভালো হাই ক্লাস মাদ্রাসা আমি বলবো না। তো এই মাদ্রাসাটা চলতো, মানুষ যারা বাচ্চাদেরকে দিয়ে যেত তারা ওই রকম সচ্ছল যেহেতু ছিল না, তারা জমির ধান চাল এসব দিয়ে যেত। মাসে 20 কেজি চাল। আমি অনেক আগের গল্প বলছি, আমি তখন ক্লাস 5-এ পড়ি, বুঝতেই পারছেন কত আগের গল্প। তো এটার উপর চলতো। আর এই খাবারটা ছিল আমাদের ওই এলাকাতে বিশাল বিশাল মিষ্টি কুমড়া হতো। সকালবেলা নাস্তা দিত না, সকালবেলা নাস্তাটা নিজেদের ছিল। দুপুরবেলা মিষ্টি কুমড়া ভর্তা, রাতের বেলা মিষ্টি কুমড়ার ডাল, কিংবা পরের দিন মিষ্টি কুমড়া ভাজি, রাতের বেলা সবকিছুই মিষ্টি কুমড়া কেন্দ্রিক। আর এই মাংসটা আসতো, এই মাংসটা আমার বলতে আজকে কোনো দ্বিধা নেই, কারণ আমি জানি বাংলাদেশের অনেক মাদ্রাসার ছেলেমেয়েরা এত কষ্ট করে তারা পড়াশোনা করেন, এবং এটা আমি আজকে শেয়ার করছি এই কারণে যে আজকের একটা বিশেষ উদ্দেশ্য আমার এই অনুষ্ঠানে আছে। সো যেটা বলছিলাম যে যদি কখনো এক টুকরা মাংস মিলতো কিংবা গোস্ত মিলতো, যাই বলি না কেন, সেটা হচ্ছে সদগা। ওই মাদ্রাসার স্টুডেন্টরা ওই সদগার মাংসটা পেত, এবং সেটা তাদের জন্য একটা বিশাল উৎসবের ব্যাপার ছিল যে না আজকে মাংস আছে, ওই তাও মিষ্টি কুমড়ার সঙ্গে। তো যেই ঘটনার কারণে আমি আজকে নিজের এই ঘটনাটা শেয়ার করলাম সেটা ও যে মারের কথাটা বলছে, ওইখানে একজন, আমি প্রচন্ড রেসপেক্ট রেখে শ্রদ্ধা রেখে বলছি, হয়তো এটা প্রয়োজনীয় শেখানোর জন্য, একজন অন্ধ হুজুর ছিলেন, যাকে সবাই জমের মতো ভয় পেত, কিন্তু আমি তাকে অনেক লাভ করতাম, উনি আমাকে অনেক পছন্দ করতেন। হঠাৎ করে একদিন দেখলাম পড়ছি আমরা, পড়ার মাঝখানে পড়াশোনা শেষ, তারপরে একজনকে ডাকা হলো, এবং সে ওই অল্প সময়ের মধ্যে আমার খুব ক্লোজ হয়ে গিয়েছিল ফ্রেন্ড। তাকে ডাকা হলো, ডাকার পরে বিশাল হাতের কাছে এক লাঠি, এবং তাকে যেভাবে মারা হলো বেদম মার, এবং চোর ধরে এরকম মারা হয় কিনা আমার মনে আছে। আমি শিশু মন, ক্লাস 5-এ পড়ি, আমি আমার চোখ দিয়ে আমি হাউমাউ করে কাঁদছিলাম, আমি ভয়ে কাঁদছিলাম নাকি আমি কিসে কাঁদছিলাম আমি বুঝে উঠতে পারছিলাম না, এত বেদম মারা হলো। আমি 2 দিন এরকম পরপর মার দেখলাম, জানি না আমার ভাগ্যে ছিল না, হয়তো বা সেই কারণেই আমার হওয়া হয়নি। আমি 10 দিন ছিলাম ওই মাদ্রাসাতে, এবং তারপরে আমি চলে আসি। আমি জেনারেল বাংলা লাইনেই পড়াশোনা করি, এবং আমি এই কারণে এটার সাথে একমত যে হ্যাঁ, এটা শুধু মাদ্রাসার শিক্ষক না, কিছু কিছু আমাদের জেনারেল লাইনের যারা শিক্ষক আছেন তাদের খবরও আমরা মাঝে মাঝে পত্র পত্রিকায় পড়ি। উনি যেটা বললেন সেটা আমার নিজ চোখে দেখা, হ্যাঁ কিছু কিছু শিক্ষকরা এরকম অমানবিক আচরণ করেন, এটা সত্য। তবে মাদ্রাসার সব শিক্ষক এরকম না, মাদ্রাসায় অনেক জ্ঞানী গুণী শিক্ষক আছেন, এবং যারা সত্যি সত্যি অনেক বেশি স্মরণীয় বরণীয়, যারা অসংখ্য দিনে আলেম তৈরি করছেন মুসলিম উম্মার জন্য। সো রেসপেক্ট টু দেম। যেটা বলছিলেন, আমি সরি, আমি নিজের অনেকখানি শেয়ার করলাম, আপনার সাথে মিলে গেল বলেই আমি আসলে নিজের ঘটনাটা অনেকখানি শেয়ার করলাম আজকে। আপনি সেটা বলছিলেন, সেটা সত্য। তারপর কি হলো? তারপর ওখানে ভয় পাওয়ার কারণে আমি চলে আসলাম, যে আমি আর লেখাপড়া করব না। এই 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 মারটা দেখে? জি, মানে একদম দেখেন সেম আপনার সঙ্গে আমার মিলে গেছে। না, আমি অবশ্য চলে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, আমার মা খুব মিস করছিল, আমাকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, যে আমি চলে আসছি যে আমি অন্য কোথাও পড়বো, ওখানে আর পড়বো না। তো এর মাঝখানে আরেকটা কথা হলো যে আমার বোন যেহেতু স্কুলে পড়ে, ওকে সরকারি ভাবে বৃত্তি দিত, উপবৃত্তি। জি, মেয়েদের জন্য, যেটা এখনো চালু আছে। জি, হ্যাঁ। প্রাইমারি স্কুল থেকে কিছু টাকা পাইছিল। তা আমি মাকে চিঠির মাধ্যমে বলছিলাম যে আমার কিছু টাকা লাগবে, 500 টাকা লাগবে, একটা কিনবো যে প্রতিবন্ধীদের লেখার জন্য ফ্রেম আছে, আচ্ছা, ওগুলা কিনতে চাইছিলাম। জীবনের ফার্স্ট দেখছি ওটা নষ্ট, উনি বলছে যে এটা নষ্ট, তুমি নিও না, তবুও নিছি। আচ্ছা। পরে ওখান থেকে চলে আসার পর আমার মা আমাকে জিজ্ঞেস করে যে তোকে 500 টাকা যে দিলাম, 500 টাকা কি সব শেষ? আমি তো বলছি তো শেষ, কিন্তু মনে মনে তো আমি বলছি যে আমি তো ওখানে বড় লোকে ভাব দেখাইছি, কিন্তু ভাব দেখায় চলছি। এখন তো ওটা তার বাড়িতে বলি নাই, না বলার কারণে ওনারা আমাকে ঠিক মতো এখন খাবারও দেয় না, কারণ যেহেতু চলে আসছি। এখন আগে যে শুনছিলাম অনেক আদর করতো, বাড়ি থেকে ঢাকা থেকে গেলে ওনারা কোলে নিত, সবাই আদর করতো, কিন্তু এখন যেহেতু লেখাপড়া বাদ দিচ্ছি, এখন ঠিক মতো খাবারও দেয় না, আদরও করে না। অন্যান্য ভাই বোন যারা আছে তাদেরকে ঠিক মতো আদরও করে, মানে আপনাকে আর পাত্তা দিচ্ছে না, আমাকে আর পাত্তা দিচ্ছে না। আচ্ছা, আমি যেভাবে খুশি সেভাবে চলি। আপনি মোহাম্মদপুর থেকে চলে আসলেন একদম, তাই তো? জি। আচ্ছা, চলে আসার পর ওনারা চোখের চিকিৎসা করবে, শেষ চেষ্টা যেটা। আচ্ছা, চোখের চিকিৎসা করবে, কোথায় করবে? বিভিন্ন মেডিকেলে নিয়ে যা, বলে যে
অমুক জায়গায় ঢাকা যাইতে হবে, মাদ্রাসা পাঠাইতে হবে। মাদ্রাসার নাম শুনলে তো ওনারা অজ্ঞান হয়ে যায়, কারণ এত টাকা পাবে কোথায়। কোথায় পাবে? রাইট। না পাওয়ার কারণে আমাকে বলা হলো যে তাহলে কি করবা। আমি বলছি তাহলে যদি কোনো মাদ্রাসা পাও তাহলে মাদ্রাসা ভর্তি করে দাও, আর নাহলে কোনো এতিমখানা রেখে আসো আমারে। তো ওনারা বললো যে তাহলে দেখি। আমাদের পাশের গ্রামে একটা লোক চাকরি করতো, ওখানে হলো লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল একটা ছিল, আচ্ছা। ভাষ্যমানে নদীতে থাকে, এখনো আছে। জি। ওখানে খোঁজ পাইলো, ওটা আমার ভাই লাগে মামাদের দিক থেকে। আচ্ছা। তো উনি বললো যে আমার ওখানে এরকম হয়। তো ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পর প্রথম দিন ওনারা দেখে আমার চোখ অপারেশন করবে একটা, প্রথমে করবে বামেরটা, যেটাতে দেখি সেটাই করবে। ওখানে চোখ অপারেশন করার পর কিছুদিন যাওয়ার পর আবার চোখ অপারেশন করলো ডানেরটা, দুইটাই হয়ে গেল। তা আগের মতো দেখি না, তো দেখি না দেখা পরে আবার একটা কি আজগজবে একটা খবর বেরিয়েছিল যে মাথায় হাত দিয়ে দিলে নাকি চোখ ভালো হয়ে যায়, যে একটা আশা করবে তার ওই একটা আশা পূরণ হবে, যে কোনো একটা আশা করতে হবে। আচ্ছা, আজগুবি খবর বের হলো। এই আজগুবি খবরটা কার কাছে গেল? আপনার মার কানে? হ্যাঁ, মার কানে গেল, পুরো এলাকা সরে গেছে গা, সবাই যায়। এটা এটা এই ক্ষমতাটা কার ছিল? ক্ষমতাটা হলো আমাদের যে ওই আছে বর্তমানে হ্যাঁ। ওনার এলাকায়, হ্যাঁ। ওখানে মরিচা গ্রামে একটা আছে, একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা নাকি যার মাথায় হাত দিত তার নাকি যে কোনো একটা আশা পুরা হইতো। তো নিয়ে গেল, অনেক মানুষ এসে বলতো যে একটা গোজা মানুষ ভালো হয়ে গেছে সোজা খায় হাতে। আচ্ছা। তো আরেকজন চোখে দেখতো না, হ্যাঁ ভালো হয়ে গেছে। অনেকে অনেক কথা বলে। আর আমার মা আমাকে নিয়ে গেল, গেছি ভাইয়া, বিশ্বাস করবেন না, এমন জায়গায় গেছে হাজার হাজার মানুষ, ওইখানে হাজার হাজার মানুষ। আমি চোখে দেখি না, আমার চোখে যতটুকু ধরা পড়ছে হাজার হাজার মানুষ। এই একবারে গ্রাম্য এলাকা, ওখানে মানুষ থাকবে তো দূরের কথা, আমার মনে হয় ওখানে বক পর্যন্ত থাকে না। নির্জন এলাকা, রাস্তাও নাই, ইভেন মানুষ যে ঘুমাবে এটাও নাই। আমি একটা মাটির ঘর দেখছিলাম শুধু ওখানে। এইরকম একটা এলাকায় হাজার হাজার মানুষ সেখানে গেছে? জি। আচ্ছা, তারপর? মাইক্রো ভাড়া করে ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে গেছে। আচ্ছা। ওখানে অনেক লোকজন, আচ্ছা। সবাই লাইন ধরে রয়েছে, বৃষ্টি, অনেক বৃষ্টি, কাদামাটি সবার শরীরে। তো আমিও তো ওখানে ছিলাম, আমার শরীরেও কাদামাটি। তো মাথায় হাত দিয়ে দিচ্ছে চোখ ভালো হয়ে যাবে। ওখানে পানি দিবে, তেল দিবে, এগুলো আর কি কিনে নিতে হবে। ওকে। একটা যে বোতল 1 টাকাও না, ওটা 5 টাকাতে কিনা লাগে। আচ্ছা। পানিও কিনা লাগে, সব কিনা লাগে। ওখানে পাতিল দিয়ে রাখছে, পাতিলের মধ্যে পানি আছে, ওগুলা কিনে নিতে হবে। ওকে। এগুলো ওর পড়া ওই পানি শুধু নিতে হবে? জি। এগুলা নিয়ে আসলো। আমাকে যাওয়ার সময় বললাম যে এত কষ্ট আমার ভালো লাগে না, চোখ ভালো হইলে হইলো, না হইলে না হইলো। পরে বলে যে ভালো তো হওয়া লাগবো, কারণ এভাবে চলবে কিভাবে। পরে আমি বাড়িতে যাই, 2 দিন পরে আমাকে বলছে আম্মা আমার না চোখ ভালো হয়ে গেছে। আমি চোখে দেখি, পোড়াটি দেখি একবারে। পরে কয় তো অন্য মানুষ ভালো হয় না, তুই ভালো হইলি কিভাবে? আমি কই এতদিন তোমার এই অন্ধবিশ্বাসটা কোথায় ছিল? ওকে, ফাইন, রাইট। হ্যাঁ। তোমার অন্ধবিশ্বাস কোথায় ছিল? কয় এই কথা। আমি কই এই কথা মানে তুমি তো বুঝলাই যে আমি চোখ ভালো হয় নাই, তারপরও কেন এরকম? তারপরও তুমি যাও কে? আমি রাইট। আল্লাহ যদি ইচ্ছা করে ভালো করে দেয় তাই, আর মানুষের ক্ষমতা নাই। আজ পর্যন্ত শুনি নাই যে জন্মন্ধ ভালো হবে, বা কেউ কোনো ডাক্তার, এত ডাক্তার কাছে নিয়ে যাও, কোনো ডাক্তার তো বলে নাই যে জন্মন্ধ ভালো হবে। পরে জিনালাক অনেক মানুষের কাছে নিয়ে গেছে। জিন, যারা জিনের কি বলে, জিন আনতে পারে, হাজির করতে পারে, এরকম? জি, জি। ওকে। জিন হাজির করে আমার একটা খালার কাছে নিয়ে গেছিল। আচ্ছা। উনি বলছিল চোখ ভালো করে দিবে। উনি শুধু 3000 টাকা নিছে চোখ ভালো করে দিবে বইলা। আচ্ছা। চোখ তো ভালো হইলো না। আর পরে আমাকে স্কুলে ভর্তি করে দিল। এখন বাড়িতে আমার ঠিক মতো আদর হয় না, কিছু না। পরে স্কুলে ভর্তি করে দেওয়ার পরে শেরপুর হোস্টেলে যায়, ওখানে ওনারা ভর্তি করে নিল। তো আমার মা আমাকে ভর্তি করে দিয়ে আসার সময় একটা কথাই বললো কি যে তুমি আর কিছু হোক আর না হোক এখানে থাক, এবং খাওয়াটা তো হইব তোমার। মা এই কথাটা বললো? হ্যাঁ, এই কথাটা বললো। আচ্ছা। ওই সময় উনি একজন স্যার ছিল, উনি অন্ধ ছিল। উনি পরে আমাকে বললো যে এখানে থাইকা শুধু খাইলে হবে না, পড়তে হবে। আমি বললাম যে স্যার আমার মা হয়তো বা বুঝে নাই, সেই জন্য বলছে, আমি পড়ার জন্য আসলাম, পড়বো। আপনি যে অবস্থায় আছেন আমি সেই অবস্থায় যাইতে চাই। আচ্ছা। তো উনি আমাকে ভর্তি করে দিল। আমি যে ব্রেল পারি আগে থেকেই, এটা গোপন করলাম ওখানে। গোপন করার পর কিছুদিন পর প্রথম ব্রেল দেওয়ার পর আমি এমনিতেই আর কি অল্প দিনে শিখলাম। আচ্ছা। ওনার অবাক হয়ে গেল যে এত তাড়াতাড়ি কিভাবে শিখে। পরে আমি নিজে প্রকাশ করলাম। পরে ওনারে বলে যে তোমার তো প্রকাশ করে তো তোমারই ভুল হইলো, কারণ হলো তুমি যদি আরো আগে প্রকাশ করতে তাহলে তোমার আরো উপরে ক্লাস উঠাই দিতাম, তো তোমারই তো লস হইলো। পরে ওখানে যে হাউস টিচার ছিল উনি বুদ্ধি খাটাইয়া 6 মাস হওয়ার আগেই উনি আমাকে ক্লাস 3-তে দিয়ে দিল। আচ্ছা। এইভাবে আর কি প্রমোশন হলো। 3-তে পরীক্ষা দিয়ে 5-এ চলে গেলাম। জি। বাড়ি থেকে শুধু বলে যে মাদ্রাসা পড়লে ভালো হইতো, মাদ্রাসা পড়লে ভালো হইতো। তো আমি
মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় খোঁজ নিলাম যে কোথায় মাদ্রাসা আছে, অন্ধরা পড়ার মতো কোথায় মাদ্রাসা আছে। কারণ অনেক মাদ্রাসায় যোগাযোগ করছি, কিন্তু কোনো মাদ্রাসায় নিবে না। আচ্ছা, কারণ ওনারা অন্ধদেরকে পড়াতে পারবে না। যেগুলা হেফজখানা থাকে ভাইয়া, ওগুলাতে পড়া বলে দেওয়া খুব কঠিন। কারণ হলো নিজের পড়াই পড়বে নাকি অন্য কাউকে বলে দিবে। রাইট। কারণ সবারই টার্গেট থাকে যে অমুকে যদি 5 পৃষ্ঠা সবক দেয়, আমি তাহলে 6 পৃষ্ঠা দিব না কেন। একে উপরে জিত খাটায় পড়াশোনা করে। আমি খবর নিলাম পাবনাতে একটা নতুন একটা মাদ্রাসা হয়েছে। পাবনাতে? জি, পাবনা যে ওখানে লেখাপড়া শুরু আপনি করলাম। বলতে পারেন যে আপনার ওই সময় বয়স কত ছিল? ওই সময় আমি না সেটা বলতে পারি না। আচ্ছা, ওখানে যাই সরাসরি হেফজখানা শুরু করে দিলাম, যেহেতু ছাত্রও কম আর আমিও নতুন চান্সটা পাইলাম। অল্প দিন, আমার 3 মাসের ভিতরেই 10 পারা ক্লিয়ার হয়ে যায়, 10 পারা মুখস্থ করে ফেলি। এরপরে আবার কিছুদিন পড়া বাদ দিলাম, ওখানে মাদ্রাসা ভাল লাগে না, ওটা বাদ দিলাম। যাই ফরিদপুর ভর্তি হইলাম। ফরিদপুর ভর্তি হইয়া ওখানে পড়াশোনা করতেছি। পড়াশোনা করতে করতে ওখান থেকে ঢাকায় একটা ভালো মাদ্রাসার সন্ধান পাইলাম, আর ঢাকায় আসলাম। আচ্ছা। ওখানে যে খাবার ভাইয়া, এখনো ওখানের খাবার ভালো না। ভাত দিয়ে পোকা হেঁটে বেড়া এখনো, আচ্ছা, এখনো করুণ অবস্থা। কিন্তু মাদ্রাসা কিন্তু বিশাল বড় মাদ্রাসা। আপনাকে কয় টাকা দিতে হতো প্রতি মাসে? ওখানে আমার 1 টাকা দেওয়া লাগতো না। 1 টাকাও দিতে হতো না? ওরা এই যে খাবারটা দিত আপনাকে, খাবারটা কোথায় পেতো? খাবারটা হলো ওখানে ওই একটা দৃষ্টি প্রতিবন্ধীদের শাখা খুলছিল ওনারা। আচ্ছা। তো ওনারা বিভিন্ন ডোনার ধরে এক একজনের নামে টাকা আনতো। ওই অল্প অল্প করে মানুষের কাছ থেকে যে সাহায্য পেত, সেই সাহায্য দিয়েই মূলত চলতো, তাই তো? জি, চিন্তা করুন, ও যেটা বলছে সেটা সত্য, এবং এটাও সত্য যে কত কষ্ট করে এই পয়সাগুলো রোজগার করে তাদেরকে বেঁচে থাকতে হয়। এবং এই যে যেটা বলছে যে খাবারের এত কষ্ট, সেটাও কত কষ্ট করে ম্যানেজ করতে হয়। দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। এবং তারপরও এদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা টিকে আছে। এটা অতি প্রাচীন শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এইটাই সার্বিক চিত্র না মাদ্রাসার। এবং বাংলাদেশে অনেক হাই প্রোফাইল মাদ্রাসা আছে, এবং যেখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয় এরকম মাদ্রাসাও আছে। অনেক হাই প্রোফাইল ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে। তো যাই হোক, আমরা মাদ্রাসার গল্প করছি না, আমরা আসলে একজন মানুষের জীবন গল্প এখানে উপস্থাপন করছি। তিনি হচ্ছেন হালিম। আমরা তার জীবন গল্পে আবারও ফিরতে চাই। তো ওখানে কিছুদিন লেখাপড়া করি। লেখাপড়া কর আমি তো ওখানে কোলাতে পারি না, খালি অসুখ হয়। ওই অল্পতে অসুস্থ হয়ে যায়, ওটা আমার ধরে না, পেটে ধরে না। তো ওখান থেকে আবার ফরিদপুরে চলে যাই। ফরিদপুরে চলে যাই, ওখানেই আমার লেখাপড়া শেষ হয়। জি। ওখানে হেফজ শেষ করি। হেফজ শেষ করে ওখান থেকেই বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে কিছুদিন পর একটা সন্ধান পাই, সেটা হলো টঙ্গীতে একটা সমাজ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান আছে। জি। সেখানে বিভিন্ন রকমের প্রতিবন্ধীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তো ওখানে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়তো বাঁশ বেত, এরপরে মোমিনিটি, বিভিন্ন কিছু প্রশিক্ষণ দেওয়া হয়তো। ওখানে আমি প্রশিক্ষণ দিতে গেলাম। তো প্রশিক্ষণ দিতে যেয়ে দেখি ওখানে যে যিনি শিখাবেন উনি নাই, উনি আর কি রিটায়ার হয়ে গেছেন, নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। তো এখন আমরা শুধু বসে থাকি। আমি ওখানে গেছিলাম মূলত 2টা উদ্দেশ্যে। একটা হলো আমি ওই কাজটাও শিখবো, আর হলো যেহেতু ঢাকায় থাকলে আমার একটু সুবিধা হবে, কারণ ব্লাইন্ডে একটা ক্রিকেট আছে, আমি ওখান থেকে এইগুলা ট্রেনিং গুলা নিতে পারবো। আচ্ছা। এখানে আসার পরে ওই ভর্তি হওয়ার পর ওখানে ওনারা বের হতে দেন ওখান থেকে, যে এখান থেকে বের হবা তুমি, বের হওয়া যাবে না। কারণ এখান থেকে বের হতে হলে একবারে বের হতে হবে। ওকে। তো আমি না পাইরা 1 মাস পরে ওনাদেরকে অব্যাহতি দরখাস্ত দেই। দরখাস্ত দেওয়ার পরে ওনারা সই করবে না। আমি বলে কই সই করালাম যে আমার এটা হচ্ছে ওটা গুরুত্বপূর্ণ, কারণ ওটা যদি আমি শিখতে পারি তাহলে আমার ওটা কাজে লাগবে, এটা কাজে লাগবে না। কারণ বাঁশবেত কয়জনই বা ব্যবহার করে। আচ্ছা। তো ওনারা বিভিন্ন কিছু করে ওনারা সই করলো। সই করার পর আমি চলে আসলাম। আসার পর বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আগে ক্রিকেট খেলতাম, এখনো খেলি না যে তা না, মাঝে মাঝে খেলি। জি। খেলার পর মা বাবা আমাকে বলে যে তোর ছোট ভাইয়ের টাকা পয়সা ইনকাম করে, তুই তো পারস না। তো এইভাবে আর কয়দিন আমি লেখাপড়া থাকাকালীন শুনছি যে আমার বাবার ডায়াবেটিস হয়েছে। আচ্ছা। উনি এমনি শুকনা মানুষ, আবার ডায়াবেটিস হয়েছে, তাহলে তো আরো সমস্যা। ডায়াবেটিস হওয়ার পর আমার ছোট ভাই চাকরি করে, মাঝে মাঝে টাকা দেয়, মাঝে মাঝে দেয় না। আমি করলাম কি, একটা আমার বন্ধুর মাধ্যম দিয়ে একটা মাদ্রাসার ঠিকানা নিলাম যে চাকরি নেব। আপনার ছোট ভাই চাকরি করে? মানে কোথায় চাকরি করে? উনি গার্মেন্টস এর চাকরি করতো। কত বছর বয়সে জয়েন করেছে? ওর বয়স ওই সময় অনেক কম ছিল, যেহেতু আমারই ওই সময় দাড়ি মুছ কিছুই হয় নাই আর কি। ওই সময়টাতে ও গার্মেন্টসে জয়েন করেছে? জি। ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য? জি জি। আচ্ছা, মানে কত ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে? ও পড়েছে হলো 4 পর্যন্ত। ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করার পরে গার্মেন্টসে চলে যায়? জি। মানে তো শিশু শ্রমিক তাইলে? জি। আচ্ছা, হ্যাঁ।
ওর ইয়ে উত্তরপাড়া একটা গার্মেন্টসের চাকরি নিল, আমি গার্মেন্টসটার নাম বলা যাবে না, বলে ওনাদের ক্ষতি হতে পারে। ঠিক আছে, বলুন। ওখানে ও চাকরি করে মাসে অল্প দিনেই অনেক কাজ শিখে যায়। ও প্রথম বেতন ধরো 3,000 টাকা, পরে ওর আস্তে আস্তে 10,000 টাকা হয়। ওর টাকা দিয়ে আমি লেখাপড়া করতাম অনেক সময়। আচ্ছা, ও আমাকে প্রতি মাসে 1,000 টাকা দিত, বাড়িতে জানাইতো না। ওকে। তো ওটা দিয়ে লেখাপড়া করতাম। এরপরে আমার যদি ফোন লাগতো বা একটা কিছু লাগতো, কিনা দিত। ও বলতো যে ভাই কারো কাছে পরিচয় দিবি না যে তুই গরিব মানুষ। আচ্ছা, তা আমি এইভাবেই চলতাম। চলতে চলতে এক সময় আমি ওই একটা মাদ্রাসার ঠিকানা পাই যাই যে চাকরি দিব আর কি। আমার এক বন্ধুর মাধ্যম দিয়েই পাই, চাকরির জন্য নিয়ে যাবো। উনি আমার একটু পড়াশুনেও ওনার একটু মায়া লাগে, তো উনি আমাকে চাকরি দিল। বেতন ধরলো ভাইয়া 1,000 টাকা, 2013 সালে। আচ্ছা, 1,000 টাকা দিবে আর থাকা খাওয়া না। ওকে। পরের দিন আসতে বললো, আসলাম। উনি এমন একটা জায়গায় নিয়ে গেল, ওটা না থাকে মানুষ, না থাকে আরো কিছু। ওই মাদ্রাসায় যাই দেখি ওখানে ওই টিনের যে কুড়ে ঘরগুলো থাকে, জি, ওখানে নিয়ে গেল। নিচে হলো মাটি, আচ্ছা, ওখানে যে চাটাই বিছায় রাখছে আচ্ছা, ওই মাটিতে। ওখানে ছাত্ররা তো থাকে না, আমার একাই থাকতে হবে, কারণ ছাত্রদের বাসা আছে কাছাকাছি। 3 জন ছাত্র, 3 জনেরই বাসা কাছাকাছি। উনি নিয়ে যাওয়ার পর ওখানে আমাকে বসতে দিল, খাবার দিল, খাইলাম। অনেক সময় আমাকে ভাত দিত, পানি ভাত দিত। দেখা যাচ্ছে সকালে পানি ভাত, দুপুরে পানি ভাত দিত। যেটার বাড়ি ছিল বরিশালে। আমি তো এটা খাইতে পারি না, তো ওনারা ওইভাবেই আমার আবার একটা অভ্যাস ছিল কি, কোথাও যদি কোনো খাবার দিত খারাপ, আমি কোনো সময় বলতাম না যে এই খাবারটা খারাপ, কারণ আমি জানি খাবারের কত কষ্ট। এটা আমি কোনো সময় বলতাম না, কারণ ওকে। যে যে যাই দিত আমি তাই খাইতে পারলে খাইতাম, না পারলে না পাইতাম, কিন্তু কারোর কাছে বলতাম না যে খাই নাই। এমন সময় কিছু মাদ্রাসা থাকতে আমি সকালেও না খাই রয়েছি, দুপুরেও না খাই রয়েছি, কোনো সময় বলি নাই। পাশাপাশি জিজ্ঞাসা খাইছো, হ্যাঁ খাইছি। কি দেখাইছো? ভালো কিছুটা বলতাম, কোনো সময় বলতাম না যে এইটা দিছে ওটা দিছে। ওকে, ভালো যেটা সেটাই বলতাম। ওকে। ওনারা ওখানে যাওয়ার পর মাদ্রাসা তখনও কোনো কিছু হয় নাই। মসজিদ হইলো, মাদ্রাসা হইলো আমি যাওয়ার পর। হুম, তো ওই সময় আমার বেতন ধরলো 3,000 টাকা। আচ্ছা। তো আপনি কাজটা কি ছিল আপনার? আমার কাজ ছিল ছাত্রদেরকে পড়ানি আর আজান দেওয়া। আচ্ছা, কত সালের দিকে এটা? এটা হলো 2013 সালেই। আচ্ছা, ওকে। তো আজান দিতাম আর ছাত্রদেরকে পড়াইতাম। উনি আসতো না, নামাজ আমারই পড়ার লাগতো। যে পুরোপুরি সবকিছু কমপ্লিট হইলো, উনি রেগুলার আসে, ওই হুজুরে রেগুলার আসে, নামাজ পড়ায়। তো আমাকে যে কোনো একটা কজ দেখে উনি আর কি বললো যে, সভাপতিকে দিয়ে বলাইলো যে চোখে কম দেখে একজন ভালো হাফেজ সাহেবের দরকার, তো আমাকে ওনারা ছেড়ে দিব। তো ওনারা ছেড়ে দিল, আমি চলে আসলাম। চলে আসার পর আরেকটা মাদ্রাসায় চাকরি নিলাম। আমি আসলে ভাইয়া মিথ্যা কথা বলতে আমার কাছে ভালো লাগে না। এক জায়গায় চাকরি নিলাম, ওখানে ছাত্র বলতে কিছু নাই, কিন্তু মানুষের কাছে বলা লাগে যে 40 জন আছে, 80 জন আছে। আচ্ছা, এগুলো বলে বলে? এগুলো বলে বলে টাকা নিয়ে আসতে হয় মানুষের কাছ থেকে। আচ্ছা, তো আমি তো মিথ্যা কথা বলতে টাকা পারি না। নিয়ে আসতেন বলতে কি, ওই চাঁদা তুলতেন বা হ্যাঁ, চাঁদা তুলতো, এরপরে সাহায্য? হ্যাঁ সাহায্য। এরপরে বিভিন্ন ওই বড় বড় লোকদের কাছে যাইতো, তারা তো দেখতে আসতো না, তারা জিজ্ঞেস করতো ছাত্র কয়জন, এই আমার কাছে জিজ্ঞেস করতো, ওইগুলা বলা লাগতো। পরে আমি একদিন বলছি যে ভাই আমি আর পারবো না, এটা করবো না, কারণ মিথ্যা কথা যদি বলতে হয় তাহলে আমি অন্য পথে টাকা পয়সা রোজগার করবো, তাও এই পথে করবো না। পরে ওখানে ছিলাম 28 দিন ছিলাম। বেতন না নিয়ে চলে আসছি। ওখানে বেতন ছিল 5,000 টাকা, না নিয়ে চলে আসছি। আসার পর আবার আরেকটা মাদ্রাসায় চাকরি নিলাম, ওখানে ছিলাম 1 বছরের মতো, চাকরি করছি এক বছরের মতো। তো আমি মাদ্রাসায় ওই মাদ্রাসায় যেসব চাকরি নেই, তো ছাত্র ছিল না, ছাত্ররা লেখাপড়া পারতো না। ওনার এক কথায় ব্রেল জিনিস শিখাবেন, ওই টিচারটা ওনারা পাচ্ছিলেন না। তো আমি ওনাদেরকে ফোন করার পর ওনারা বললো যে তুমি আসো। তো আমি যাবো, ওনারা আমার একটু পড়াশুনো ওনারা আমাকে চাকরি দিল 3,000 টাকা বেতনের। তো আমি রাজি হয়ে গেলাম। 1 তারিখে জয়েন করলাম। জয়েন করার পর ওনারা বেতন দিবে, থাকা খাওয়া দিবে। তাও থাকি ভালোই। বাড়িতে প্রতি মাসে 2,000 টাকা দেই, 1,000 টাকা আমার জন্য রাখি। আচ্ছা, তো এইভাবেই আমি আর কি চলি। আমার মাকে বলি যে আমি 2,000 টাকা পাই, কারণ 3,000 টাকা যদি বলি তাহলে 3,000 টাকা দিতে হবে। আচ্ছা, আমি বলি যে 2,000 টাকা পাই। তো এরপরে আমি ওখানে চাকরি করি। তো বিভিন্ন জায়গা থেকে ওনাদেরকে স্কলারশিপ সংগ্রহ করে দেই, কোথায় প্রতিবন্ধীদের কোথায় কি সুবিধা, এগুলো আমি সব সংগ্রহ করে দিই ওনাদের।
পরে ওনারা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, আমি প্রতিবন্ধীরা কি করতে পারে না আবার সব ধারণা দিয়ে দেই মানুষের কাছে। তো ধারণা দেওয়ার পর ওনারা আমাকে কিছুদিন পর শুধু বেতন আটকায়। আমার তো বাড়িতে সমস্যা, বাড়িতে টাকা দিতে হয়, আমারটা তো বড় কথা না, বাড়িতে দিতে হয়। ওনারা পরে ওই সমস্যা দেখাইলো যে আমাদের আরো ভালো হাফেজ লাগবে, আপনার অন্য জায়গায় দেখেন। পর আমি নিজেই বলছি যে আমার অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনার ওখানে চাকরিটা হলো কেন আমাকে একটু বলেন। আপনাকে কোন কোয়ালিটির বেসিসে ওরা ওখানে আপনাকে চাকরিটা দিল, যে মাদ্রাসায় আপনি জয়েন করলেন? আমি যে মাদ্রাসায় জয়েন করলাম সেটা হলো এই ফরিদপুরে ছিলাম। ফরিদপুরে হেফজ শেষ করলাম 2012 সালে। ও, আপনি ততদিনে কোরআনের হাফেজ হয়ে গেছেন? জি, মে মাসে আচ্ছা, শেষ হয়ে গেছে। এটা আপনার কয়টা মাদ্রাসা ঘুরে ঘুরে হয়েছে? একটা মাদ্রাসাতে করেছেন নাকি অনেকগুলো মাদ্রাসাতে? না, একটা ওই মোহাম্মদপুর ছিলাম, পাবনাতে ছিলাম, আচ্ছা, ফরিদপুর, আবার ঢাকা, আবার ফরিদপুর। মানে এই সব কয়টা মাদ্রাসা ঘুরে আপনি এই কোরআনের হাফেজ হলেন? জি। তো যেটা হয় যে একটা জায়গা থেকে মুখস্থ করে গেলে অনেক মাদ্রাসা সেটা একসেপ্ট করতে চায় না। জি, এটা তো হয়, আমি যতদূর জানি। জি, ওই পিছন থেকে আবার শোনাতে হয়, আবার প্রথম থেকে করতে হয়, ঠিক করতে হয়। জি জি। ওকে, তো এরকম আপনি অন অফ এরকম মিলিয়ে আপনার প্রায় 10-11 বছর লেগে গেল এটা কমপ্লিট করতে। জি। এই হাফেজ হবার পরেই তো আপনি চাকরিটা পেলেন, 3000 টাকা বেতনের চাকরি। প্রথমে পেলাম 1000 টাকা। প্রথমে 1000 টাকা, পরবর্তীতে সেটা 3000 টাকা। জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর বাড়িতে পাঠাতেন 2000 টাকা, 1000 টাকা নিজের কাছে রাখতেন। জি। তারপর? পরে ওখানে চাকরি করতেছি দিনকে দিন। জি। চাকরি করার পর এখন আমি যে ওনারা যে আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে চায়, তো আমি তো সেগুলা বলতে পারি না। এবং কোথায় যেতে হতো মিথ্যা কথা বলার জন্য? মিথ্যা কথা বলার জন্য যেমন এলাকায় যেমন ধনীদার ব্যক্তি যারা আছে, জি, ধনীদার ব্যক্তি বা বিভিন্ন ব্যবসায়িক যারা, তাদের কাছে আমাকে নিয়ে যাইতো। আচ্ছা, তো ছাত্র যদি থাকতো 5 জন, বলা লাগতো যে 30 জন আছে। তো 30 জনের হিসাব করে আপনারা 30 কিছু হেল্প করেন? হ্যাঁ, 30 জনের হিসাব করে ওনারা টাকা দিত। আচ্ছা, যদি 500 করে দিত জন প্রতি, তাহলে 30 জনের হিসাব করে 15,000। 15,000 ওই হিসাব করে টাকাটা দিত আর কি। এখন ওনার ওই টাকাগুলো নিয়ে আসতো, আমার এটা সহ্য হতো না। যদিও অন্যজনের ধন, অন্যজনের টাকা, তবু আমার সহ্য হতো না। আমার কথা হলো যে আমি যদি 1 টাকা খাই, সত্য কথা বলেই খাবো, কারণ পরের হকটা নিয়ে আমি কেন টানাটানি করবো। তো ওনারা এইভাবেই টানাটানি করতো। তো আমি ওখানে করতাম, খালি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, তুমি আমাকে একটা ভালো ব্যবস্থা করে দিতে পারো না, এগুলা রাস্তা থেকে বাঁচাইয়া কোন একটা ভালো রাস্তায় দিবা, যাতে মিথ্যা কথা না বলা লাগে। যে প্রতিষ্ঠানে থাকবে ছাত্র ভরপুর থাকবে, যে যা আছে তাই যাতে বলা লাগে। জি। যেখানে গোসলখানা নাই, সেটাই যাতে বলা লাগে যে গোসলখানা নাই, যাতে না বলা লাগে যে আমাদের দরজা নাই, এটা সেটা। ওনারা আমাকে বললো যে আমি মিথ্যা কথা বলি না, দেখে ওনারা আমাকে বললো যে আপনি তো পারেন না, তাহলে আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। মানে আপনি মিথ্যা কথা বলতে পারেন না, এই কারণে মূলত আপনার চাকরিটা ওখান থেকে চলে গেল? জি। ওকে। তা আমি অন্য জায়গায় চাকরি নিলাম, ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসলাম। জি। চাকরি ছেড়ে চলে আসার পর আমাকে পরে এখন বাড়িতে শুধু বলি যে আমার চাকরি হয়েছে, আমি যাব কিছুদিন পর। এই কথা বলে বাড়িতে থাকলাম, 3 মাস থাকলাম। 3 মাস থেকে রমজান আসলো। জি। পরে ঢাকায় একটা হুজুরের কাছে আসলাম। উনি আমাকে আশ্বাস দিয়েছিল যে ওনার মাদ্রাসায় চাকরি দিবে। আচ্ছা। কিন্তু উনি আমাকে ঢাকায় এনে বলে যে তুমি আমার মাদ্রাসায় চাকরি না করে তুমি আমার মাদ্রাসায় কালেকশন করো। তো আমি বললাম যে হুজুর, আপনার তো এই কথা বললেন, আমাকে তো চাকরি দেওয়ার কথা। আচ্ছা। পরে ওখানে উনি চাকরি দিল না। পরে আমি রমজান মাসে আমাদের বাড়ির ওখানে একটা পাঞ্জিখানা আছে। পাঞ্জিখানাটা কি? পাঞ্জিখানা ওখানে শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয় না। আচ্ছা আচ্ছা, একেবারে পাঞ্জিখানা। আচ্ছা। জি। ওখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য কমিটিকে ফোন দিলাম যে আমি রমজান মাসে তারাবি পড়াবো। আর কি দিবে ওনারা 2000 টাকা দিবে। তা আমি ওখানে তারাবি পড়ানোর জন্য নিলাম। রমজান মাসে তারাবি পড়াইলাম। ওকে। তারাবি পড়ানোর পর এখন রমজান মাস শেষ, আবার তো আমার কিছু একটা করতে হবে। তো এটা করার জন্য ঢাকায় আসলাম। ঢাকায় এসে ওই যে মোহাম্মদপুর যে হুজুরের কাছে পড়তে ছিলাম হেফজখানায়, জি, একজনের সাথে একটা এনজিওর সাথে ঠিক যোগাযোগ করে একটা বরিশাল একটা প্রতিবন্ধী স্কুল আছে, ওখানে ইন্টারভিউ দিতে হবে। জি। ইন্টারভিউ দিলে আমার
10,000 টাকা বেতনে একটা চাকরি হবে। তো ওখানে আবার এই বিচারক ছিলেন ওই হুজুর। কিন্তু ওই হুজুর কোনো সময় চাইতেন না যে যারা প্রতিবন্ধী তারা চাকরি পাক, অন্ধ যারা। ওনার জন্য আমি ইন্টারভিউটা দিতে পারিনি, উনি আমাকে ইন্টারভিউ দিতে দেয় নাই। ইন্টারভিউ দিছে উনি আর কি দুর্বল পয়েন্ট যেগুলো ছিল ওখানে আমার আঘাত করছে। আঘাত করছে বলতে কি, যেগুলা আমাকে বলা হয়েছিল ইন্টারভিউ নেওয়ার আগে, প্রত্যেকটা একটা মাপকাঠি দেওয়া থাকে। ওনারা মাপকাঠি দিত যে তোমাকে এই প্রশ্ন করা হবে, ওই প্রশ্ন করা হবে। যেমন এই আরবি শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক বাচ্চাদেরকে যেগুলা লাগে, যেমন সিপারা পড়া বা আলিফ বাতা, যেভাবে বাচ্চাদেরকে শিখাতে হয়, এগুলোর উপরে ওনারা আমাকে বলছিল যে এইভাবে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। ওকে। তা আমি ওইভাবেই প্রস্তুত হয়ে গেছি। ওনারা আমাকে ওটা না করে ওনারা বলতেছে এটা কিভাবে লেখে, ওটা কিভাবে লেখে, মানে অন্যরকম ইন্টারভিউ নিয়েছে। অন্যরকম ইন্টারভিউ নিয়েছে। আমি বলছি যে আমি তো এইভাবে ইন্টারভিউ দিব না। যাই হোক, যেহেতু ঢুকছি ওখানে ইন্টারভিউ দিতে হবে। আমার সাথে আরো 3 জন ছিল, ওদেরও ইন্টারভিউ নিল, কিন্তু কারোটাই কাজে লাগলো না। আচ্ছা। কারো নিল না, আজও পর্যন্ত ওখানে কাউকে নেয় নাই। ওনারা ওখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে চালায়। আচ্ছা। তো ওখানে ইন্টারভিউ দেওয়ার পর হইল না বিদায়। তো আমি আবার বাড়িতে যাই, বাড়িতে থাকি। এখন আমার বাবা অসুস্থ, কাজকাম করতে পারে না। এখন আমি কি করবো? আমি একটা প্রতিবন্ধী ভাতা পাই, ওটা 6 মাস পর পর দেয়। ওটা দিয়ে আমি আর কি যা পাই, যদি 3,500 পাই আমি 500 নেই, আর 3,000 মাকে দিয়ে দেই, আচ্ছা। যে এইটা দিয়ে তোমরা চলো। তো ওইভাবে চলতে থাকে। ওইভাবে চলতে চলতেই আমার ছোট ভাই তো মোটামুটি ইনকাম করতে পারে, জি। ও কিছুটা দেয়। আচ্ছা। তো দেওয়ার পরে ওই আবার বছর ঘুরে 2014 সাল আসে। 14 সাল আসার পরে কোরবানিতে আমার বোনের বিয়ে হবে। আচ্ছা। বোনের বিয়ে ঠিক হলো। বিয়ের সাথে থাকবে কি যৌতুক বাবদ থাকবে হলো 30,000 টাকা। আচ্ছা। আর ওনারা দিবে হলো আমার বোনকে একটা, মানে আপনার ফ্যামিলি থেকে 30,000 টাকা দিতে হয়েছে আপনার বোনকে? জি, ওকে। ওনারা আমার বোনকে দিবে হলো একটা গলারি দিবে। হ্যাঁ, সেটা কিসের দিছে আমি তা দেখি নাই। ঠিক আছে, সমস্যা নাই, ওটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনার ফ্যামিলির এই অবস্থা থেকে আপনার ফ্যামিলিকে 30,000 টাকা দিতে হলো আপনার বোনকে, যেখানে আপনাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। জি, হ্যাঁ। সেটা কয়টা বোন ছিল আপনার? আমার বোন ছিল একটাই। আচ্ছা। আমার বহুত ইচ্ছা ছিল যে আমি আমার বোনকে ডাক্তার বানাবো যেভাবে পারি, কিন্তু পাইনি। ওই সময় বুঝে উঠতে পারিনি যে আসলে বাল্য বিবাহ করা যায়, যে বন্ধ করা যায়। আমি এখন বুঝি, কিন্তু ওই সময় বুঝি নাই। পরে আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এখন আমার ছোট ভাই ইনকাম করে বাড়িতে দেয়, কিন্তু ওই যে 30,000 টাকা দিব শিকার হয়েছে, কিন্তু দিতে পারতেছে। তারপর? ছোট ভাই যে সময় ক্লাস 5 পড়তেছে, তো আমি ওই সময় ওখানে বাড়িতেই ছিলাম ওই সময়। তো বাড়ি থেকে চলে আসলাম ঢাকাতে রমজান মাসের পর। আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করে একটা মাদ্রাসার চাকরি নিব বলে চলে আসলাম, সেটা হলো গাজীপুর। ওকে। এসে সেখানে মাদ্রাসার চাকরি নিলাম। ওনারা আমার পড়া শুনে ভালো লাগলো, চাকরি দিল। মানে তেলাওয়াত শুনলো আপনার, জি। কোরআন শরীফ তেলাওয়াত। আচ্ছা, আমার অনেক লিসনার এতক্ষণ ধরে আপনাকে শুনছেন, যেহেতু আপনি কোরআনের হাফেজ এবং জন্মান্ধ, আপনি তারপরেও সাধনা করে এই বিদ্যা, এটা আমি যেহেতু মুসলিম এবং আমার ব্যক্তিগত অনুভূতি আমি বলছি, সেটা হচ্ছে আমার কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে এই বিদ্যা, যিনি পুরো কোরআন শরীফ নিজের অন্তরে ধারণ করেছেন, মুখস্থ করেছেন। এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে সৃষ্টিকর্তার পক্ষ থেকে? তো আপনি সেই বিদ্যায় বিদ্বান। আমি আপনাকে সম্মান জানাই আমার এই অনুষ্ঠান থেকে। অবশ্যই এটা আমার জন্য মনে করি ইসা। আমি আমার আগের যে অনুষ্ঠান ছিল সেখানেও আমি বহুত হাফেজকে নিয়ে এসেছি। তো ঢাকা এফএম প্রথম, তো সেই জায়গা থেকে আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যারা হাফেজ আছেন, কোরআনের হাফেজ, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এটা একটা বিশাল বিদ্যা এবং এই বিদ্যার ধারে কাছেও কোনো বিদ্যা নেই। এবং এত বড় একটা জিনিস, এত সম্মানের একটা জিনিস আপনি আপনার অন্তরে ধারণ করেছেন, মুখস্থ করেছেন। আমার লিসনাররা আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছে, আপনি কি যে কোনো একটা জায়গা থেকে একটু অল্প করে শোনাবেন? জি, আমি সূরা বাকারার 2য় পারার 2য় পৃষ্ঠা থেকে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني وليتم نعمتي عليكم ولعلكم تهتدون মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। এবং তারপর কি হলো? এরপর আমি মাদ্রাসায় ওনারা পড়াশোনা আমাকে চাকরি দিল, তো আমি ওখানে চাকরি করতে থাকি। ওখানেও বছর দেড়েকের মতো ছিলাম, চাকরি করতেছিলাম। ওনারা আমাকে একসময় বলছিল যে ছাত্র বলতে হবে 20 জন আর বলতে হবে 80 জন। আচ্ছা, 80 জন। গাজীপুরেও? জি, মানে আপনি যেখানে লাস্ট টাইম ট্রাই করছেন জি, সেখানেও একই ঘটনা? জি। আচ্ছা, 80 জন বলতে হবে হলো আপনার অনাবাসিক, আচ্ছা, আর আবাসিক যারা তাদেরকে বলতে হবে 20 জন। আচ্ছা, ওটাই আমার মাথার ভিতর নলেজে ছিল যে এটাই বলতে হবে। ওকে। হঠাৎ করে এক সময় ওনারা আমাকে আর শিখেও দেয় নাই, ওনারা বলছে শিখে দিয়েছে, আমি বলছি শিখা দেন নাই। কেউ এসে জিজ্ঞেস করার পর আমি ওটাই বলে দিয়েছি। বলে দেওয়ার পর ওনাদের একটা বিগ অ্যামাউন্টের একটা ক্ষতি হয়ে যায়। কিরকম কি হয়, ঘটনাটা কি ঘটে? ঘটনা ওখানে ব্যাংক থেকে আসছিল অডিট করার জন্য। আচ্ছা, অডিটে এসে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে কি কি আছে, কয়জন ছাত্র, কয়জন শিক্ষক, আচ্ছা, আপনি বেতন কত পান, জি। এগুলো জিজ্ঞেস করছে। কত বেতন পেতেন আপনি? আমি ওখানে পেতাম ওই সময় 4000। আচ্ছা, তা আমাকে বলতে বলছিল 10,000 টাকা। ওকে। আমি 10,000 বলছিলাম, 10,000 বলতে বলছে 10,000 বলছি, কিন্তু ছাত্রদের ব্যাপারটা আগেরটাই বলছিলাম। ওকে, কয়েকটা বলেও নাই আমাকে, আমি আর বলিও নাই। তো ওনাদের একটা বিগ অ্যামাউন্টের একটা অনেক বড় ছিল, ওনাদের একটা প্রজেক্ট দেওয়ার কথা ছিল, ভালো একটা। তো আমি ওটা আর বলিনি, না বলার কারণে ওনারা আমার উপরে আমাকে অনেক শাসায়। তো আমি না পেরে ওখানে ওই অবস্থা আরো কিছুদিন থাকার পর বছর শেষে আসে 2016 সালে ফেব্রুয়ারি মাসে আমার ওই চাকরিটা চলে যায় আর কি। মানে কি এই ঘটনাকে কেন্দ্র করে যে আপনি কেন মিথ্যা বলেননি? হ্যাঁ, আপনি এই কথাটা বললেন না কেন, বললে তো আমাদের ভালো হইতো। ফেব্রুয়ারি মাসে চলে যায়। এখন ওখান থেকে আমি কিছুদিন বাড়িতে থাকি। বাড়িতে গিয়ে কি বললেন আপনি? বাড়িতে গিয়ে বললাম যে মাদ্রাসা তো কিছুদিনের জন্য ছুটি হয়েছে, 15-20 দিনের ছুটি হয়েছে, আমি 15-20 দিন পরে আবার ঢাকায় যাব। বাড়িতে গিয়ে আপনি এই কথাটা কেন বললেন? এই কথাটা বললাম কারণ যদি না বলি, হ্যাঁ, তারা আমাকে বলবে যে তুমি চাকরি করলা না, চাকরি ছাড়লা কিসের জন্য, বিভিন্ন দিতে হবে। এই কথাই বলি যে ঢাকায় যায় আবার নতুন করে এই করতে হবে। ঢাকা থেকে বাড়িতে গেলাম। আচ্ছা, বাড়িতে যাওয়ার পরে এইগুলা কথা বলে 15-20 দিন থাকলাম, থাইকা আবার গাজীপুর আসলাম। আচ্ছা, গাজীপুর এসে আবার ওনাদের সাথে মিলেমিশে থাকি। তো ওনাদের সাথে মিলেমিশে মানে ওখানে যেখান থেকে চাকরি গেছে? হ্যাঁ, ওনার সাথে মিলেমিশে থাকি, ওখানে থাকি। যেখান থেকে চাকরি গেছে তো ওখানে আবার থাকতে গেলেন কেন? ওখানে থাকতে গেলাম যে ওখানে থেকে আমার কিছু একটা খুঁজতে হবে। তো ওকে, তো ওনারা থাকতে দিল? হ্যাঁ, থাকতে দিল। টিচার হিসাবে থাকলাম না, স্টুডেন্ট হিসাবে থাকলাম কিছুদিন। আচ্ছা, ওখানে থেকে আমি বাসা খুঁজলাম, বাসা খুঁজে বাহিরে থাকা শুরু করলাম। আচ্ছা, তো বাহিরে থাকা শুরু করি। ওনাদের যে মাদ্রাসা আছে, ওনাদেরই মাদ্রাসার রিসিট বই নিয়ে কালেকশন করি আমি। মানে ওনাদের মাদ্রাসা রিসিট বই নিয়ে আপনি কালেকশন করলেন? জি। কালেকশন কি আপনার নিজের জন্য? জি, আমার জন্য। মাদ্রাসার বইটা কোথায় ছিল? মাদ্রাসা বই ওনাদের কাছে ছিল, ওনাদের কাছে বলে নিছি, ওনারা দিছে। তারপর কালেকশন করি, যা পাই ওনাদেরকে মাসে আর কি 1,000 টাকা দিতে হয়।
যদি 2 জন যায় তাহলে মাসে 2,000 টাকা দিতে হবে, আর একজন গেলে 1,000 টাকা। আচ্ছা, তো আর যা আপনি এটা কেন করতে গেলেন? এছাড়া তো কোনো চাকরি পাই না। আচ্ছা, ওখানে যে চাকরি নিচ্ছিলাম ওটাও হলো দৃষ্টি প্রতিবন্ধীদের মাদ্রাসা ছিল। আচ্ছা, সেটা বুঝতে পারছি আমি। চাকরিটা চলে গেল আপনার, আপনি মিথ্যা বলতে চান না সেই কারণে, রাইট? তারপরে আপনি এখন যে চাঁদাটা তুলছেন, সে চাঁদাটা তো মাদ্রাসার জন্যই তুলছেন। জি, তো সেটা তুলতে গিয়ে এখন আপনার কালেকশন করছেন, কিন্তু এই মাদ্রাসায় আপনাকে প্রতি মাসে 1,000 টাকা দিতে হবে। জি। আচ্ছা, আর বাকিটুকু আপনি যেহেতু কালেকশন করছেন, এটা আপনার পরিশ্রম হিসেবে হ্যাঁ, ওরা আপনাকে দিয়ে দিবে। এটা কি বৈধ ছিল নাকি অবৈধ ছিল? এখানে ওনারা এটা বলেই দিছিল যে তোমরা যদি 2 জন যাও, 2 জন গেলে 2,000 টাকা দিবা, আর বাদ বাকি যা পাবা এটা তোমরাই নিবা। আচ্ছা, এই হিসাবে আমাদের জন্য এটা বৈধ ছিল, কারণ এটা আমরা বলিয়ে আনতাম আর ওনাদেরকে দিতাম 1,000 টাকা করে। আচ্ছা, আচ্ছা, ওকে। তো দিয়ে এইভাবে কোথায় কোথায় যেতেন এই পয়সাগুলো কালেক্ট করার জন্য? এগুলো যাইতাম হচ্ছে যেমন পুরান ঢাকা, হ্যাঁ, তারপরে আপনার এয়ারপোর্টের দিকে বাউনিয়া নামে একটা জায়গা আছে, বাউনিয়া, জি, এরকম বিভিন্ন এলাকায় যাইতাম, যেমন নরসন্দী, ওকে, এরকম এলাকায় যাইতাম, যায় যায় নিয়ে আসতাম। আচ্ছা, এনে এনে এগুলা চালাইতাম, আমরা নিজেও চলতাম। তো বাড়িতে ওই সময় কি করতাম, 3 মাসে 5,000 4,000 এরকম করে টাকা দিতাম। এই কালেকশনের টাকাগুলা? জি। আচ্ছা, এ দিয়েই আমার বাবার ওষুধের খরচ, এরপরে আমার ছোট ভাই লেখাপড়া, আমার পরিবারের যে খাবারগুলা হয় এগুলা চলতো চলতো আর কি। আচ্ছা, ছোট ভাই কিন্তু আমার থেকে অনেক টাকা বেতন পাইতো ওই সময় 18,000 টাকা বা 16,000 টাকা এরকম বেতন পেতো, কিন্তু ঠিক মতো 1 মাসে দিলে 3 মাসের খবর নাই। হুম, আমি এইভাবেই টাকা পয়সা রোজগার করতে থাকি। তো থাকার পরে ওই লোকটা যাকে নিয়ে আমি করতাম, আমি তো একা একা যেতে পারতাম না, বা একা একা গেলেও সম্ভব হতো না, রাস্তাঘাট চিনা। জি, পরে ওই লোকটা কিছুদিন পরে চলে যায়, অন্য এক জায়গায় চাকরি হয়ে যায়। তারপর তো নেওয়ার পর এখন আমি কি করবো, আমার তো একা হয়ে গেলেন, আমি একা, আমার কারণ তো- আপনার তো চোখও দেখেন না। হ্যাঁ, জি, এখন আমার বাসা ভাড়া দিতে হবে, আবার নিজে থাকা খাওয়া, এরপর বাপও অসুস্থ। যে বাপ অসুস্থ, ফ্যামিলিতে আছে, আমার ছোট ভাইকে লেখাপড়া করানো। আমি এখন কি করব ভেবে চিনতে পাই না। একজন আমাকে পরামর্শ দিল যে তুমি তো অন্ধ মানুষ, আর অন্ধরা এই মানুষের কাছে, কে পরামর্শ দিল আপনাকে? ওই টঙ্গী এলাকাতে অনেক লোক থাকে আচ্ছা, যারা অন্ধদেরকে নিয়ে যায় আচ্ছা, এই ভিক্ষাবৃত্তি করার জন্য ওকে, যায়। ওকে, আমাকে একজন পরামর্শ দিলে যে তুমি ওদের সাথে যদি যাও তাহলে তোমারও কিছু টাকা পয়সা হবে, যাদের সাথে যাবা ওদের ভালো হইবে, কারণ ওরাও লোক পাইলো, তুমিও তোমারও টাকা পয়সা হইলো। জি। ওটা আমার জীবনের সর্বপ্রথম। আপনি কি সিদ্ধান্ত নিলেন তখন? আমি মানে আপনাকে ভিক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছে? জি, আমি একটা ওই জিনিস সময় চিন্তা করে দেখেন, কোরআনের হাফেজ সে রাস্তায় নামছে ফ্যামিলির জন্য ভিক্ষা করার জন্য। আপনার নিজের জায়গা থেকে আপনি কি করেছেন না করেছেন সেটা সামনের দিকে গেলে আমি বুঝতে পারবো, কিন্তু ও এটা করতে বাধ্য হচ্ছে বিকজ অফ হিজ ফ্যামিলি। কারণ তার ফ্যামিলিতে বাবা অসুস্থ, মা অসুস্থ, এবং ছোট ভাইটার কি অবস্থা সেই সময়, যিনি কাজ করছিলেন ওই সময়টাতে? আর আপনার একদম ছোট ভাই যে ক্লাস 5-এ পড়ে? ও তো ক্লাস 6 উঠে গেছে ওই ক্লাস সময়। 6-এ উঠে গেছে। আর যে ভাইটা আপনাকে পয়সা দিত? ওই ভাইটা তো ওই সময় লেখাপড়া চাকরি করতেছেই। হ্যাঁ, তখনও তো পরিবারে কিছু টাকা পয়সা দিচ্ছে, তো এটা দিয়ে সবার চলতো না? ও তো 1 মাসে দিলে 3 মাস দিত না। 1 মাস দিলে 3 মাস দিত না? জি, আচ্ছা, তো আপনাকে এই পরামর্শটা দিল যে ভিক্ষা করার জন্য। জি। তারপর? বললো, আমি বললাম তাহলে কিভাবে কি করব। পরে উনি বললো যে তুমি বিকালবেলা যাবা, হুম, দুপুর 2টার পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি যাবা। হুম, তো আমি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেল স্টেশন গেছি। জি, যাওয়ার পর দেখি অনেক অন্ধ মানুষ, এক একজন এক এক ভাবে, আমার সাথে কারো চেহারা মিলে না। আমি তো একটু এটা কোন রেল স্টেশন? টঙ্গী রেল স্টেশন। টঙ্গী রেল স্টেশন, আচ্ছা। তো আমার চেহারার সাথে কারো চেহারা মিলে না। হুম, তা আমার ওই সময় পুরো শরীর ঘামে গেল, যে আমার লাস্ট পর্যন্ত এই হাবেস হইলে আমি এত কিছু করলাম, লাস্ট পর্যন্ত কি আমার এটাই করতে হবে? ভিক্ষা করতে হবে? লাস্ট পর্যন্ত ভিক্ষাই করা কি আমার কপালে ছিল? পরে আমি একজনের সাথে গ্রুপ ভাইতে গেলাম, ওখানে 5 জন, ডেমো একটা ট্রেন আছে। 5 জনের গ্রুপ? মানে এই গ্রুপটা কিভাবে হলো? গ্রুপটা হলো 5 জন অন্ধ, হ্যাঁ, 5 জন অন্ধ থাকবে, একজন ভালো থাকবে, ওকে, চিনি থাকবে সামনে, ওই 4 জনকে রাস্তা দেখা নিয়ে যাবে। আমি রাস্তা ওখান থেকে ডেমো ট্রেনে করে ওদের সাথে আসলাম। হুম। এসে ওরা কিন্তু এই 5 জনের সন্ধান পেলেন কিভাবে আপনি বাকি 4 জনের? ওই যে রেল স্টেশন গেলাম, ওখানে অন্ধরা থাকে তো। আচ্ছা, ওখানে কি কথা বললেন ওদের সঙ্গে? জি, ওখানে কথা বললাম যে আপনি কথা বললেন নাকি ওরাই আপনাদের সঙ্গে কথা বললো? ওর কারোর সাথে পরিচয় আছে। ওই যে বললাম না যে আমরা লেখাপড়া করছি না, জি, আমরা যে অনেকে হাফেজ হয়েছে, মাস্টার্স কমপ্লিট করছে, অনেক লেখাপড়া করছে, কিন্তু
ওদের চাকরি হয় না, আচ্ছা, কেউ চাকরি দেয় না, বা ওই পর্যন্ত যাইতেও পারে না কেউ, আমরা যাইতে পারি না। ওকে, তো ওখানে আসার পরে ওই পরিচয় হইলো, বা আগের পুরানো যারা ছিল ওদের সাথে কথা হইলো। আচ্ছা, তো আমি বললাম, বলার পরে কয়, ঠিক আছে কি করবো ভাই, উপায় তো আর নাই, দেওয়ালে পিঠ ঠেকলো তো এটা করতেই হবে। আচ্ছা, তো আমি ওই সময় আসলাম ওদের সাথে ডেমো ট্রেনে করে বনানি এসে নামলাম। আচ্ছা, নামার পরে দেখি ওরা লাইন ধরে রাস্তা পার হয়ে যেতেছে, আচ্ছা, আমিও যাচ্ছি পিছে পিছে হাত ধরে, সবাই হাত ধরে, সামনে যিনি আছে ওনার হাত ধরছে পিছনের জন্য, এইভাবে পর্যায়ক্রমে আমরা 5 জনই হাত ধরে যাচ্ছি। হুম, যাই যে ওই যে কাকলি সিগন্যাল আছে হুম, ওই পারে, পূর্ব সাইডে যেটা, জি, ওই সিগনালে প্রথমে একটা গাড়ি ধরলো, সেটা হলো লাল গাড়ি। আচ্ছা, আমার যেসব বললো যে কয়েকজন অন্ধ মানুষ আসছে, তাদেরকে কিছু সহযোগিতা করেন। লাল গাড়ি বলতে? লাল গাড়ি ছিল, লাল গাড়ি, প্রথম যে গাড়ি, জীবনটা শুরু আমার ওই ভিক্ষা জীবন। কত সালের ঘটনা এটা? এটা হলো ভাইয়া 2016 সালের ঘটনা। 2016 সালের ঘটনা। জি। যে গাড়িটা ধরেছে সে গাড়িটা লাল গাড়ি, আপনি তো আর লাল নীল রং বোঝেন না, হ্যাঁ এটা বুঝি। আপনি রংটা বোঝেন, জি, লাল নীল সব রং বুঝি, কিন্তু আপনি মানে অবয়বটা বোঝেন না। জি। অবয়বটা যেমন দূরে থেকে কিছু একটা বুঝেন, যদি কাছে কাছে থাকে তাহলে কিছুটা আঁচ করা যায়। আজ করা যায়, কিন্তু রংটা বোঝেন আপনি। জি। কি কি রং বোঝেন? যেমন সাদা, হ্যাঁ, লাল, হ্যাঁ, কালো, নীল, হলুদ, এগুলো বুঝি। আচ্ছা, এই রংগুলো বুঝেন। জি। এগুলো কি আপনার চোখে আলোর মতো আসে নাকি ঝাপসার? না, আলোর মতো আসা বলতে কি, যদি খুব একদম ভালো হাইলাইটের ভিতরে যদি থাকি, হ্যাঁ, তাহলে বলতে পারি যে এটা এইটা। ও আচ্ছা, আচ্ছা, তার সামহাও আপনি বুঝতে পারছেন যে গাড়িটা হচ্ছে লাল রঙের। জি। আচ্ছা, তো এই লাল রঙের গাড়ির থামিয়ে দিয়ে আপনাদের গ্রুপের ভিতর থেকে কেউ একজন বলল যে এখানে কি কে কে আছে, বেশ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী আছে। হ্যাঁ, আমরা কয়েকজন অন্ধ মানুষ আসছি, আপনাদের পক্ষে যতটুকু সম্ভব হয় মেহরবানি করে দান করেন। এই গ্রুপ করে গেলেন জি, ওই প্যাসেঞ্জারদের কাছে। জি। তারপর? ওই লাল গাড়ি, মাইক্রো গাড়ি ছিল। আচ্ছা, পরে উনি গ্লাস খুলে উনি 20 টাকা অথবা 10 টাকা দুইটার মধ্যে একটা দিছে। আচ্ছা, তো দেওয়ার পর, ছিলেন যে জীবনের প্রথম ভিক্ষার হাত পাতা, জি, এবং 2-4-20 টাকা আপনাদেরকে দেয়া হলো। তারপর এইভাবেই আমরা দলে দলে বিভিন্ন লোকজন আসে, বড় লোকরা গাড়ি নিয়ে আসে, গাড়ি পার্কিং করে, তাদের কাছে যাই, কেউ দেয়, আবার কেউ বলে যে এগুলা ব্যবসা, আবার কেউ বলে যে তোমরা দেখতে তো খুব সুন্দর সুন্দর মানুষ, তোমরা কাজ করে খেতে পারো না। যেসব বলি যে স্যার আপনি আমাদেরকে কাজ দেন, আমরা কাজ করে খেতে চাই, আমরা পারি, হুম, ওই সময় ওনারা কেউ গল্প মনোযোগ দিয়ে শুনে, আবার কেউ শুনে না। আচ্ছা, যদি কেউ শুনে লাস্ট পর্যন্ত বলে কি যে আমার তো বাবা করার কিছু নেই, এ কথা বলে উনি চলে যায়। রাইট, আবার যার কাছে বলতে চাই, উগ্র মেজাজ দেখায়, ওনাকে বোঝায় বলতে চাই, উনি বলে যে হ্যাঁ বুঝি, তোমরা এগুলাই বলবা এখন। রাইট, মানে গল্প বানাই নিয়ে আসছো। জি, তোমাদের এগুলা সাজানো গল্প। ইভেন হলো যে আমাদেরকে যারা নিয়ে যায় তাদেরকেও পর্যন্ত অনেক অনেক লোকজন ধরে মারে, কারণ হলো, আচ্ছা, যারা নিয়ে যায় মানেটা কি, মানে কারা নিয়ে যাচ্ছে আপনাকে? যারা হলো এই যে চক্ষুষ্মান, যারা আমরা তো 5-4 জন অন্ধ যদি এক রাস্তা দিয়ে হাঁটি, হ্যাঁ, তাহলে তো আমাদের বিপদ পড়া ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তো একজন থাকে চক্ষুষ্মান, যে একজন চক্ষুষ্মান থাকে। তো ও কেন আপনাদেরকে নিয়ে যায়? ও কি কমিশন পায়? হ্যাঁ, কমিশন বলতে কি, দেখা গেছে যদি সারা 2টা-3টার সময় আসবে এই ভিক্ষা করতে, তা আসলে পরে যে রাত্রে 10টা 11টা 2টা 1টা পর্যন্ত থাকবে। আচ্ছা, থাকলে পরে যদি ওখানে যদি 2500 টাকা হয়, হ্যাঁ, তাহলে 5টা করে ভাগ পাবে সবাই। ও একটা ভাগ পাবে? জি, একটা ভাগ পাবে। আচ্ছা, এরকম যা হবে তার ভাগ ও একটা পাবে, আমরা 4 জন যা পাবো ও তাই পাবে। আচ্ছা, তো এইভাবেই আমরা পাইতাম। তো প্রথম দিন যেদিন আমি আসি, একটা লোক আমাদেরকে বলে যে তোরা অন্ধ হয়ে দুনিয়াতে আসছো কে, তোরা তো একটা অভিশাপ। তো আমি ওই দিন ওই কথাটা শুই না, ওই দিন ওটা কুরবানির আগ মুহূর্ত ছিল। জি, তো ওই দিন চলে গেলাম হলো আমরা ওই ভিক্ষা করে রাত্রেবেলা চলে গেলাম। ওই দিন চলে গেছি হলো রাত্রে 2টা বাজে। আচ্ছা, কয় টাকা পেলেন মনে আছে? 600 টাকা পেয়েছিলাম, 630 টাকা পাইছিলাম। 630 টাকা। আচ্ছা, জি, 630 টাকা পাইলাম। পায়ে এই টাকাটা হাতে নেবার পরে কেমন লাগছিল? আমি আপনাকে এই রূঢ় প্রশ্নগুলো জিজ্ঞেস করছি, এটা একটু মানুষকে জানানোর জন্য। জি, হাতে নেবার পর আনন্দ থেকে বেদনাটাই বেশি লাগছিল আমার। কারণ হলো যে আমি যে এই ভিক্ষা করি, এটা তো আমার প্রাপ্য না। আমি যেটা শিখছি এটার বিনিময়ে যদি আল্লাহ এটাই দেয়, তাহলে আমাকে আল্লাহ এটা দিল কেন, অন্যরা দিতে পারতো না?
এটাকে কেন্দ্র করে আমি ওই দিন রাত্রে খাই নাই বা সারা রাত্রি কান্নাকাটি করছি। জি। পরদিন সকালবেলা ফজর নামাজ পড়ে ঘুমাইছি। মানুষের কাছে ওই সময় বলতাম বা বাপ মার কাছে বলতাম যে আসলে আমি মনে হয় অভিশাপ পৃথিবীর জন্য বা মানুষের জন্য অভিশাপ। হয়তোবা বাপ মাকে, আমার মাকে বলতাম তুমি মনে হয় কোনো পাপ করছো মানুষের কাছে, আমাকে পেটে নিয়ে মনে হয় কোনো কারো কিছু চুরি করে খাইছিলা, হয়তোবা কারো কোনো কিছু নষ্ট করছিলা, সেই জন্যই আল্লাহ আমাকে অন্ধ বানাইছে, তোমার পাপটা আমাকে দিছে। পরে এগুলো বলে বলতেন মাকে? জি। আচ্ছা। মা বলতো যে আল্লাহ পরীক্ষা করার জন্য দিতে পারে। আমি কই না, পরীক্ষা করার জন্য তো ধনী মানুষের ছেলে ছিল, তাকে দেখালো না কেন? অধৈর্য হয়ে যেতেন যখন তখন এই কথাগুলো বলতেন? জি। আচ্ছা। আমি এখনো মাঝে মাঝে ভাইয়া এখনো বলি যে আমি মনে হয় আল্লাহর মানুষ দুনিয়াতে দেখে নাই, আল্লাহ আমাকে অভিশাপের হিসাবে পাঠাচ্ছে। আমি তো বুঝি, এরপরও বলি, কিন্তু করার কিছু নাই। পরে আমি যে সময় ওই দিন 630 টাকা পেলাম, পাওয়ার পর রাস্তা ওই দিন ছিলাম, যায় ঘুমাইছি। সকালবেলা প্রচন্ড ব্যথা শরীর? শরীরে প্রচন্ড ব্যথা, কারণ এতক্ষণ ধরে হাঁটতে হয়েছে রাস্তা দিয়ে। হ্যাঁ, প্রায় প্রচন্ড ব্যথা। আর মানুষের কাছে চায়, মানুষের কাছে যে সময় যে সন্ধ্যার পরে বা এশার নামাজের পর একটু ওই যে চার দোকানে যাওয়ার চা খাইতে বসে, আমিও বসি। মানুষে বলে যে অন্ধ লোক আইছে, কি করে এরা? এই যে ভিক্ষা করে। দেখি যে পাশ থেকে মানুষ উঠা জায়গা, পাশ থেকে মানুষ উঠা জায়গা। আমি ওই সময় বলতাম, ওই পাশে যারা আমার বন্ধু ছিল ওদেরকে বলতাম, কিরে ভাই, আগে তো এরকম হইতো না, আগে তো আমি মাদ্রাসায় পড়াতাম, কত মানুষ এসে আমাকে সালাম দিত, আমার হাত ধরে মুসাফা করতো, কোলাকুলি করতো, এখন তো করে না। পরে বলে যে ভাই, এটাই হলো যারা অন্ধ বা যে কোনো প্রতিবন্ধী তাদের একটা এটাই জীবন, এখন আমরা এটা জীবন মনে করি। একটা জিনিস চিন্তা করে দেখেন, ও জাস্ট শিফট করেছে। মানে আগে যখন মানুষ শুনতো যে দৃষ্টি প্রতিবন্ধী এবং ও পবিত্র কোরআনের হাফেজ, তখন মানুষের ওর প্রতি ভালো লাগাটা, সম্মানটা, শ্রদ্ধাটা কত গুণ বেড়ে যেত। ঠিক যেদিন থেকে ও ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামলো, পরিবারের জন্য কাজ না পেয়ে, কোরআনের হাফেজ হবার পরেও, নির্মম বাস্তবতা, আমরা একটা মুসলিম কান্ট্রি, এখানে একজন কোরআনের হাফেজ ভিক্ষা করে, এবং ও যখন হাত পাতলো সেই মুহূর্ত থেকেই সম্মানের জায়গাটা অন্যরকম হয়ে গেল। আপনি কি মানে যখন ভিক্ষা করতেন তখন কি বলতে পারতেন এরকম কথা, বা বলতেন যে আমি একজন কোরআনের হাফেজ, আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাচ্ছি, এগুলো বলতেন? না, এগুলো বলতাম না, কখনো বলতেন না? না। আপনি এটা বললে তো মানুষের কাছ থেকে আরো বেশি সাহায্য পাইতেন, আপনি কেন বলতেন না? এটা তো আমার বিদ্যাকে বিক্রি করা হবে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য লেসন অফ দিস স্টোরি। দেখুন, ও গরিব হতে পারে, কিন্তু ওর ভেতরের যে আত্মসম্মান বোধ, আমার গা শিউরে উঠেছে এই কথাটা শুনে। এটা অনেক বড় বড় ডিগ্রিওয়ালাদের মধ্যেও নেই, অনেক বড় বড় ডিগ্রিওয়ালাদের মধ্যেও নেই। দ্যাট ইজ দ্য বেস্ট থিং দ্যাট গিফট ইউ আল্লাহ। মানে আমি শুধু একটা কথাই বলতে পারি যে এই একটা বাক্য যেটা আপনি বলেছেন, এইটাই আল্লাহ আপনাকে গিফট করেছে। আমার যেটা মনে হয় যে পবিত্র কোরআন শরীফ তো আপনি মুখস্থ করেছেন, সেটা তো অনেক বড় একটা আশীর্বাদ। এবং এই যে আপনি এত ভয়াবহ পরিস্থিতিতে পড়েও আপনি যদি একবারের জন্য মুখ থেকে বলতেন যে আপনি কোরআনের হাফেজ এবং আপনি বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, আমার মনে হয় আপনার সাহায্য যা আপনি মানুষের কাছ থেকে পেয়েছেন তার চেয়েও 10 গুণ পেতেন, কিন্তু আপনি বিদ্যাকে বিক্রি করেননি। এবং আমি এরকম ভিক্ষুক আমি রাস্তাঘাটে দেখেছি অনেকবার, যে তারা আসেন একটা কোরআন শরীফ কেনার জন্য, তারা বছরের পর বছর ধরে ঠিক একই স্টাইলে ভিক্ষা করে যাচ্ছেন, তারা এটাকে জিম্মি করেন। কিন্তু এই একজন রিয়েল ওয়ান। এবং যারা আসলেই বাধ্য হয়ে রাস্তায় নামে, নিডি মানুষ, তারা হয়তো এই সব মানুষদের জন্য অনেক বেশি ইনজাস্টিসের শিকার হয়। কি বলার আছে আসলে, কি বলবো, পুরো গল্পটা শুনি আমরা, বলুন। তারপর মানুষজন এইভাবে বলে, তো আমার বাসায় যে ঘুমানোর পর শরীর অনেক ব্যথা করে, তা আমি তো পারি না। পরের দিন আসলাম না। পরে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই যাবা না? আমি বললাম যে ভাই আমার তো জ্বর আসছে, আমি তো পারবো না আজকে। আজকে যদি না যাও তাহলে তুমি তো গ্রুপ থেকে বাদ পড়ে যাবা। পরে গ্রুপ টিকানোর জন্য বা এটাও চিন্তা করলাম যে মাস শেষে তো মাকে টাকা দিতে হবে বাসায়, এটার জন্যই আসলাম। মাকে টাকা দিতে হবে মানে কি? মা তো আর জোর করে নিচ্ছে না, সংসার চালানোর জন্যই লাগবে। নিচ্ছে না, কিন্তু আমার ইচ্ছা হলো যে আমি লেখাপড়া করতে পারি নাই, ভাই তো ওটা বাদ। বোনকে ইচ্ছা ছিল ডাক্তার বানানো, ছোট ভাইকে ইচ্ছা হলো যে আমার ছোট ভাইকে ইচ্ছা হলো যে আমি হয়তো বা ডাক্তার বানাবো, না তো ইঞ্জিনিয়ার বানাবো। ছোট ভাই কি ওই সময়টাতে পড়াশোনা করছে? হ্যাঁ, এখনো করছে। তখন ওর কোন ক্লাসে পড়ে? ওই সময় ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়ে। আর ছোট বোনের তো তখন বিয়ে হয়ে গেছে, আপনি যেটা বলছিলেন। এবং আপনার যেই
কি বলা যেতে পারে, যে ভাইটা গার্মেন্টসে কাজ করছিল তখনও সে কাজ করছে, কিন্তু 3 মাস 4 মাস পর পর বাড়িতে টাকা পাঠাতো। জি। আচ্ছা, তারপর? তারপর আসলাম, এসে ওদের সাথে গেলাম। যাওয়ার পরে ট্রেনের মধ্যে উঠতে দেয় না মানুষের, যদি ট্রেনে উঠতে যায় না ভাইয়া, তো মানুষের বলে কি এই ডাব্বায় না ওই ডাব্বা খালি উঠে যাও, এই ডাব্বায় না ওই ডাব্বায় খালি উঠে যাও, ওই এদিকে চাপো ওদিকে চাপো, উঠতে দেয় না মানুষে। কেন উঠতে দেবেন না? এটা তো আমাদের গ্রুপে উঠে কি করতেন? একজন আরেকজনের হাত ধরে থাকতেন না? না, উঠে দাঁড়ায় থাকতাম। আচ্ছা, আর ওই যে একজন লোক গিয়ে গিয়ে বলে বলে আপনাদের জন্য ভিক্ষা চাইতো? না না, ট্রেনে উঠে কেউ বলতো না। তাহলে? ট্রেনে উঠে গন্তব্যস্থানে যাইতাম। যেমন ও আচ্ছা টার্গেট ছিল যে যেদিন উত্তরা করব সেদিন এয়ারপোর্ট নামতে হবে, আচ্ছা ট্রেনে এসে, আচ্ছা টুঙ্গি থেকে। আচ্ছা, আবার যেদিন কাকলি করব বা গুলশান বা বনানী করব, জি সেদিন আমাদের নামতে হবে। যদি বনানী থামে তাহলে বনানী নামতে হবে, আর যদি না থামে তাহলে এয়ারপোর্ট নামতে হবে, না বাসে আসতে হবে। আচ্ছা। আপনার বাবা মা কোথায় থাকতো? টঙ্গিতে? না না, আমার বাবা মা দেশে। দেশে আছে? জি। ওকে, আর টঙ্গিতে আপনি থাকতেন? জি, শুধু আমি থাকতাম। ওই ভাড়া করে? জি। আলাদা একটা রুম নিয়ে বা এরকম কোনো কিছু, নাকি মেসে থাকতেন? না, আলাদা একটা রুম নিয়ে। কত টাকা ভাড়া পড়তো? ওখানে 3,000 টাকা ভাড়া পড়তো। 3,000 টাকা ভাড়া পড়তো। আচ্ছা ঠিক আছে, তারপর? ট্রেনে করে আসতাম। আসার পরে অনেক মানুষ গাড়িতে তুলতেও চায় না, গাড়িতে তো জানে যে এরা ভাড়া দিব না। আমরা বলতাম যে আমরা ভাড়া দিব, কিন্তু তুলতে চায় না। তোলার পরে যদি ভাড়া কম দিতাম, ও রাগারাগি করতো যে এই সে হাবি যাবি, গালিগালাজ করতো আর কি। তো আমরা ভাড়া দিতাম। তো আমি কি করতাম, ওদের সাথে যে উঠতাম, উঠে যেখানে এক্সট্রা সিট থাকতো, যেখানে কেউ থাকতো না ওখানে বসতাম, যাতে আমাকে অন্ধবিলাস যাতে বা এই ভিক্ষুক বিলাক কেউ যাতে না বোঝে। ওই আচ্ছা। টুপি মাথায় থাকতো, আমি কি করতাম, টুপি খুলে পকেটে ছুঁইতাম, যাতে আচ্ছা। না বোঝে, আমাকে যাতে বোঝে যে আমি সাধারণ একজন যাত্রী, এটা যাতে বোঝে। আচ্ছা কিন্তু ওই যে ওঠার সময় দেখছে না, ওটা তো ঠিকই দেখছে, আমি তো আর দেখি নাই, ওরা তো ঠিকই দেখছে। তো ওইভাবেই চলাফেরা করতাম। করার পর একদিন বৃষ্টি আসছে, আমরা ওই দিন গুলশান 2-এ ছিলাম। জি। গুলশান 2-এ একজনা আমাদেরকে বলল যে তোমরা এখানে কি করো? স্যার, আমরা অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, তো আমরা এখানে কিছু সাহায্য উঠাই মানুষের কাছ থেকে। বলে বেড়া, তোরা এগুলো ব্যবসা করিস, তোদেরকে কে নিয়ে আসছে? পরে বললাম যে ওই একজন নিয়ে আসছে, চক্ষুষ মানুষ। নাম বলার পরে বললো যে ওরে 2টা থাপড়া মারলো। সঙ্গে সঙ্গে? জি, যে বেড়া ব্যবসা করে খায়, সে হাবি যাবি। পরে আমরাই বললাম যে স্যার, ও তো ব্যবসা করে খায় না, ব্যবসা তো করি আমরা। কয় দেখছিস এখন একজনের মারছি, সত্য কথা বের হয়েছে। আমি বলছি হ্যাঁ, সত্য কথা বের হবে, ব্যবসা আপনাদেরটাও ব্যবসা, আমারটাও ব্যবসা, এটা আমি পেটের দায়ে ব্যবসা করি। আপনি পারলে আমাকে একটা ভালো কাজ দেন, ওকে কর্মে দেন, আমি আর এই কাজ করব না। ওকে আপনাকে আমি কথা দিয়ে যাব, কিন্তু আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে কাজ দিবেন, তাহলে আমি এই কাজ করব না। ওকে। পরে বলছে আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি পরে কথা বলবো তোমাদের সাথে। চলে গেছে কথা বলে। এরকম অনেক লোক আমাদের সাথে কথা বলে। আমি এরকম করে মাকে টাকা দিতাম, বাড়িতে টাকা দিতাম। এবং বাড়ির লোকজন জানতো আপনি তখন কাজ করেন? হ্যাঁ, কোনো না কোনো মাদ্রাসায় চাকরি করি। মাদ্রাসায় চাকরি করেন? হ্যাঁ, আমি ইভেন একটা মাদ্রাসায় ক্যালেন্ডারও দিছি ওনাদের বাসায়, আমার বাসায় মামার কাছে দিছি। সত্যি ধরে নিছে মাদ্রাসায় চাকরি মানে করি। মাদ্রাসার ক্যালেন্ডার দিচ্ছেন যাতে করে বোঝে সবাই যে না আপনি মাদ্রাসাতেই কাজ করেন? জি, মাদ্রাসাতে কাজ করি। আচ্ছা। তো ওনারা ভাবছে যে আমি মাদ্রাসায় চাকরি করি। একদিন ওই আমার মামা জসিমুদ্দিতে থাকে, জি। উনি একটা বেসরকারি একটা কোম্পানিতে জব করে, একটা ভালো একটা কোম্পানিতে। একদিন জসিমুদ্দিতে গেছি এই ভিক্ষা করার জন্য। আচ্ছা তো ওই দিন আবার আমি ছিলাম সামনে, আমার পিছনে 3 জন অন্ধ ছিল। আচ্ছা। মামার সাথে আমার বেশ কয়েকদিন ফোনে কথা হয় না। হুম। আমি ইচ্ছা করে কথা বলি না ভাইয়া, আমি এখন বিশ্বাস করবেন না, আমি 2 ঈদে বাড়ি যাই, শুধু ঈদের পরের দিন বাড়ি যাই, আবার 2 দিন থেকে চলে আসি। কারণ আমার একটা ভয় হলো কি, যদি কেউ আমাকে চিনে ফেলে। যে প্রিয় শ্রোতা, একটা কথা আপনাদেরকে আজকে বলি, আপনাদের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ, মানে আমি রিয়েলি রিয়েলি হ্যাপি যে মানুষ এই অনুষ্ঠানে এসে কত বড় বড় রিস্ক নেয়। এই ছেলেটাকে আজকে সারা বাংলাদেশের মানুষ চিনবে, আমি ডেফিনেটলি শিওর, এবং তার ফ্যামিলিও জানবে, কারণ তার ছবি নিয়ে তাকে আমি একটু আগে ফেসবুকে লাইভে নিয়েছি আমার পেজটি থেকে। আজ পর্যন্ত ওর ফ্যামিলি জানে না যে ও বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে এই পয়সা দিয়ে ওর ফ্যামিলির পাঠায়, ওর ফ্যামিলির সংসার চলে। এই প্রথম হয়তো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওর ফ্যামিলি জানবে। আমি
মানে কি বলবো, আমি টোটালি স্পিচলেস এই কারণে যে ও শুধু আপনাদেরকে বলার জন্য এসছে, মেসেজটা দেবার জন্য এসছে যে একটা মানুষ কতটা নিরুপায় হলে দুনিয়ার সবচেয়ে সেরা বিদ্যা মনের মধ্যে থাকার পরেও কোরআনের হাফেজ, আর এরপরে আর কি লাগে বলেন। তারপরেও ওকে রাস্তায় হাত পাততে হয় এবং ভিক্ষা করতে হয়। ও শুধু এই মেসেজটা দেবার জন্য আপনাদের কাছে এসছে এবং সে কারণে ও আজকে এত বড় রিস্কটা নিল, ওর পারিবারিক সম্মান। আমি বিশ্বাস করি যে এই একটা অনুষ্ঠান দিয়ে পুরো সমাজটা চেঞ্জ হয়ে যাবে না, পুরো দেশটা চেঞ্জ হয়ে যাবে না। আমরা চেঞ্জের জন্য কাজ করে যাচ্ছি, আমরা সবাই চেঞ্জ মেকার, বাট ও সেখানে কত বড় একটা রিস্ক নিল আপনারা দেখেন। ওর যে সামাজিকতার জায়গাটা থেকে, আমি জানি ওকে অনেকে অনেক অনেক এলাকার লোকজন হয়তো বা চিনবেন, আজকে চেনার পরে ওর দিকে টিটকারি করবেন, আঙ্গুল ছুড়ে দেবেন। তাদেরকে আল্লাহ শুভ বুদ্ধি দেখ, বুদ্ধির উদয় হোক। আমি ওকে রেসপেক্ট করতে চাই মাথা নত করে, লাখ লাখ মানুষের পক্ষ থেকে। ও কত বড় একটা রিস্ক নিয়ে শুধু আপনাদেরকে মেসেজটা দেবার জন্য আজকের এই অনুষ্ঠানে এসছে এবং ওর পরিচয়টা আজকে রিভিল হয়ে গেল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। ওর ইচ্ছাতেই আমি আরেকটু সামনের দিকে যাই। হ্যাঁ বলুন, তারপরে আপনি যেটা বলছিলেন যে বাড়িতে যান না, আপনার জসিমউদ্দিন রোডে মামার কোন একটা ঘটনা। জি, আমার বাড়িতে যাই না, শুধু 2 দিন যাই, 3 দিন করে থাকি, 2 দিন করে থাকি, আবার চলে আসি। বিভিন্ন কজ দেখে যে আমার মাদ্রাসার এই কাজ আছে, ওই কাজ আছে, চলে আসি। কারণ আমার ওই যে চিন্তা, বাড়িতে টাকা দিতে হবে, মাস শেষে বাসা ভাড়া দিতে হবে, এই জন্যই আসি। আচ্ছা এসে মামার ছুটি খুব কম থাকে, আচ্ছা যেহেতু একটা চাকরি করে। তো উনি, আমি জসিমউদ্দিন ছিলাম ওই দিন। তো প্রথম দিন উনি যেদিন আমাকে দেখে, সেদিন আমার গায়ে ছিল কালো পাঞ্জাবি। আচ্ছা সেটা উনারই শখ করে বানানো দেওয়া ছিল। তো আমি ওই দিন দেখে ওনার সাথে ফোনে অনেক 6 মাসের মতো কথা হয়নি। আচ্ছা তো উনি আমাকে দেখে ডাক দিছে, আমি ইচ্ছা করে ওনার সাথে কথা বললেন না, শোনা ভান ধরে চলে গেছি। আচ্ছা, উনি পিছন পিছন দৌড় পেরে গেছে আমার কাছে ধরার জন্য। জি, ধরে বলছে এটা কি। আমি বলছি এই যে মাদ্রাসা থেকে পাঠাইছে, আচ্ছা মাদ্রাসায় চাকরি করতে হলে তো এগুলো করতেই হবে। কই এটা কোনো না, এটা আমি জানি বা বুঝছি, আমি দেখি। দেখারই কথা, কারণ উনি তো একটা ভালো একটা শহরে থাকে, ওটা তো মানে সিচুয়েশনটা বোঝার কথা ওনার। জি, দেখে তো উনি। আচ্ছা কারণ আমাদের গ্রুপ শুধু একটা না, এরকম 5-7টা গ্রুপ আছে। আচ্ছা, আপনাদের এলাকাতেই আছে? হ্যাঁ, ওই এলাকা দিয়ে করে তো। আচ্ছা, উত্তরা, জসিমউদ্দিন, গুলশান, বনানী, ধানমন্ডি, এইসব যেসব ভালো ভালো উন্নত এলাকা আছে, এইসব এলাকায় আমরা এগুলা করি। আচ্ছা তো উনি আমাকে ওখানে দেখার পরে আমি একটা রিসিপ্ট বই দেখাই। আচ্ছা, উনি ওটা ছবি তুলে রাখে, বা ওই রিসিপ্ট বইয়ের যার নাম্বারটা ছিল ওই নম্বরে ফোন দেয় উনাকে, উনি ফোন দিবে একটু পরে, নাম্বারটা নিল আমার কাছ থেকে। ওকে, আমরা যেখানটায় আমরা ছিলাম, তারপর কি হলো? যে মামার সঙ্গে কথোপকথন হচ্ছিল আপনার, তারপর? জি, মামা ফোন নাম্বারটা আমার কাছে নিল এবং ওই রিসিপ্ট বইয়ের উনি একটা মোবাইলের ছবি উঠায় রাখলো। আচ্ছা, ফোন দিতে যাবে এই মুহূর্তে? হ্যাঁ। জি, ফোন দিতে যাবে এই মুহূর্তে। আমি ওনার সাথে কথা বলবো না এরকম ভাব দেখে সবাইকে নিয়ে চলে গেলাম। জি, চলে যায় দূরে, যে আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে এরকম যদি ফোন করে তাহলে আপনি বললেন যে হ্যাঁ ও আমাদের মাদ্রাসায় থাকে, আচ্ছা আচ্ছা, এই কথা বলেন। এই কথা বলতে দেরি, আমি কাটিয়ে দেওয়ার সাথে সাথে উনি ফোন দিছে। আপনার মামা? জি, ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ও আসলে ও কি করে। বলছে হ্যাঁ মাদ্রাসায় চাকরি করে। এরকম আরো আমার ছোট ভাই সহ একদিন দেখছে। আচ্ছা, ছোট ভাই একদিন দেখছে, মামার ওখানে আসছিল, তা আমার ছোট ভাই একদিন দেখছে যে আমি এই কাজটি করতেছি। দেখে আমার ছোট ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে কই আসো। আমি বলছি যে আমি তো এয়ারপোর্ট আসছিলাম একটা কাজে, এয়ারপোর্ট আসছো, তো আমার সাথে দেখা করো। কই আছে? আমি বলছি কই আছো? আমি জসিমউদ্দিন ওভারব্রিজে ঘোরায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে থাকো, আসতেছি। তা আমি ওদেরকে রেখে চলে গেলাম। ওদেরকে বললাম যে তোমরা দাঁড়াও, আর যদি না দাঁড়াও তোমরা এই 4 জনই কাজ করো। আচ্ছা, তা আমি ওভারব্রিজে ঘুরে চলে গেলাম। যাওয়ার পর আমার ছোট ভাই বলে এত তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে আসলে কিভাবে? আমি বললাম আসলাম, এই দিদি হাইটা আসতে তো সময় লাগে না, বাস আসতে না সময় লাগে। পরে কয় না, পরে টিটকানি মেরে বললো যে হাইটা আসলাম না, ভিক্ষা করে আসলাম। ও যে দেখছে এটা তো আমি জানি না। হ্যাঁ, মামা ফোন দিলে ধরবো না দেখে আমি ও ছোট ভাই দিয়ে ফোন দেওয়া হয়েছে। আচ্ছা, তো ছোট ভাই ফোনটা রিসিভ করছে ওই সময়। তো কিছুক্ষণ দাঁড়া করে রাখলো, দাঁড়া করে রেখে মামাকে নিয়ে আসলো। মামা এসে বললো যে পৃথিবীর নিকৃষ্টতম হালাল কি জানো? আমি বলছি হ্যাঁ জানি। কয় কি? আমি বলছি ভিক্ষাবৃত্তি। কয় তুমি যে এই কাজ করো? আমি কই না, আমি এটা কই না, তো আমি না মাদ্রাসার জন্য আসি। অস্বীকার করলাম পুরাটাই। পরে উনি বললো যে না তুমি করো। আমি বললাম না করি না। পরে আমাকে আর কিছু বলো না, বিষয়টা বাড়িতে জানাইলো। পরে আমার মা বললো যে বাবা তোমার জন্য কোনদিন কারো কাছে হাত পাতি নাই, এরকম কোনো কিছু কইরো না যাতে আমাদের সম্মান চলে যায়।
পরে বলছে না এমনি মামা এমনি বলছে মনে হতো করে আমি এই কাজ করি না তো। পরে তা কথা হলো কি করাম, মাদ্রাসা চাকরি করি না। পরে কথা বলে ওনার সাথে কথাগুলা কাটাই নিলাম আমি। বেশ কিছুদিন মামা আমাকে দেখে না, এখনো দেখে না। কাটা নিলেন মানে ফ্যামিলি বিশ্বাস করলো যে না ঠিক আছে আমার ছেলেটা বোধহয় কাজই করে, হ্যাঁ। ওগুলো সবাই ভুল বুঝেছে। ভুল বুঝছে। জি যে সেটাই আমি বলতেছিলাম একটু আগে, যে আজকে ফ্যামিলি ফার্স্ট জানবে যে না সত্যটা হচ্ছে যে সে আসলেই ভিক্ষা করে, হ্যাঁ। ভিক্ষা করতে বাধ্য হয় ইনফ্যাক্ট। হ্যাঁ বলেন তারপর। পরে ওই সময়ে আমি কি করি, যেখানে মামা থাকে না, যেমন জসীমউদ্দিন মামা থাকে, আমি জসীমউদ্দিন যাই না। বা মামা যেদিন বন্ধ থাকে, মামার বন্ধ থাকে হলো বুধবারে, জি আমি বুধবারে ওই এলাকায় যাই না। আচ্ছা আমি যাই হলো হাউস বিল্ডিং বা এই যে এদিকে গুলশান বনানী এদিকে আসি, এদিকে তো মামা আসে না ভুলেও। ওকে আমি এদিকে আসি, আবার যেসব মামা যেসব ছুটিতে যায় বাড়িতে যায় ওই সময় আমি যাই ওই এলাকায়। আচ্ছা এখন তো মামা নাই, সমস্যা তো নাই। আর একদিন করতে করতে আর এই একটা গুলশান একদিন আমার এক দূর সম্পর্কে মামা তো ভাই লাগে, জি ও হলো আর্মিতে জব করে, ও আমাকে দেখে ফেলছে। ওকে তো আমি সবার পিছনে ছিলাম, 5 জন ছিলাম তো ওই যে আপনার ডিসিসি মার্কেটে, তো ডিসিসি গুলশান 2 ডিসিসি মার্কেট, ওখানে আমি ছিলাম, সবার পিছনে ছিলাম। ওরা টানতেছে, লাইনটা ঘুরে মাত্র ওনার সামনে দিয়ে আমি গেছি, ওকে অমনি উনি আমাকে থপ করে কলার ধরে ফেলছে। কলার ধরার পরে কলার ধরে বলছে যে তুমি, আমার মামার নাম বলছে যে তুমি জিয়া ভাইয়ের ভাগনা না। পরে বলছে যে আমি বলছি না, অস্বীকার করছি। আমি বলছি না, না কই ছোট থেকে আমি তোমাকে বড় করছি আর তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি বলছি ভাই আপনি ভুল দেখতেছেন, রাত্রেবেলা তো ভুল দেখতেছেন। পরে বলছে না, এই বিষয়টা নিয়ে মামার সাথে শেয়ার করছে, মামাকে ছবি দিছে, এটা নিয়ে মামা আমাকে অনেক শাসাইছে যে এই কাজ কেন করা। আমি বলছি এই কাজ করি না, উনি হয়তো বা আমাকে মনে করে আপনাকে আমাকে মনে করে ছবি দিয়ে ফেলছে, জি কিন্তু লোকটা ছিল অন্যজন। বলছে যে না ও কখনো ভুল দেখবে না, ও হলো একজন মানুষ, দেশের সেবা করে, ওরা কি ভুল কাজ করবে। আমি বলছি না, মানুষ বলতে তো ভুল হয়তো বা করতে পারে। পরে আরেকদিন আরেকদিন বনানী 11 নম্বরে আমার একটা লোক দেখে ফেলছে, পরিচিত, একই সাথে লেখাপড়া করছে ছোটবেলা। আচ্ছা ও দেখে বলছে যে আমার নাম ধরে বলছে হালিম ভাই না তুমি। আমি বলছি আমার নাম হালিম ঠিক আছে, কিন্তু আপনি কোন হালিমকে খোঁজেন। পরে আমার গ্রামের নাম সৌজনগর বাড়ি, আমার বাড়ি অমুক জায়গায়। পরে বললাম যে না ভাই আমার বাড়ি অমুক জায়গায় না। হয়তো পরিচিত চেহারার মধ্যে, মানে এইরকম ঘটনা ঘটে কিন্তু আপনি এড়ায় যান। এড়ায় যাই, আচ্ছা কিন্তু এড়ায় গেলেও কিন্তু আমাকে যারা চিনে ওরা কিন্তু এলাকায় যায় এগুলা বলে না। আচ্ছা আরেকদিন আমার এলাকায় এক রিক্সাওয়ালা দেখে ফেলছে। আচ্ছা ওই দিন অবশ্য হাউস বিল্ডিং থেকে আসছি, আইসা রিক্সা উঠছি, ওই দিন তাও দেখছে, দেখে বুঝছে, দেখে বলছে কই গেছিলাম, বলছে এদিকে গেছিলাম। পরে এলাকায় একদিন ঈদের মধ্যে বাড়িতে গেছি, ঈদে তো যাওয়া হয় না, ঈদের পরের দিন গেছি, জি ঈদের দ্বিতীয় দিন ওর সাথে আমার দেখা হয়েছে। ওকে দেখা হয়েছে, এখন মানুষে বলে দিব নাকি রে। আমি বলছি ভাই তুই যদি বলে যদি শান্তি পাস বল, সমস্যা কি। পরে ও আর বলে নাই, আমাকে বুঝালো যে ভাই এগুলা কাজ করিস না, এগুলা কাজ তো করা ভালো না, তোর মার বংশগত মর্যাদা অনেক ভালো, তোর বাবারও তো অনেক বংশ মর্যাদা অনেক মোটামুটি ভালো, হ্যাঁ হ্যাঁ তো এগুলা হলে সমাজে প্রকাশ হইলে তার কি অবস্থা হবে। আমি বলছি যে কারো যদি হাত কাটা জায়গা, হাত কাটলে কিন্তু সে শেষ চেষ্টা করে যে হাত দিয়ে ভাত খাবে, চামিচ হাতে কোন সময় নেই, যে সময় হাত দিয়ে না উঠাইতে পারে ওই সময় সে চামিচটা হাতে নেয়, হাত দিয়ে খায়। ডান হাত কাটে গেলে বাম হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে, 2 হাতই না থাকলে সে মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করে, মুখ দিয়ে না খাইতে পারলে অন্য কারো সাহায্য নেয় বা যে কোনো একটা উপায়ে খায়, রাইট তবুও তো খায়। তা আমার যে বাড়িতে টাকা দিতে হবে, আমার যে ভাই আছে বোন আছে, যার কাছে ফোন করি বা যারাই ফোন করে, এখন আমার কাছে যারা ফোন করে ভাই বোন যেই হোক, শুধু টাকার গল্পটা আগে করে, মাস শেষ হবে ফোন করে বলবে যে টাকা আছে হাতে, এই টাকা নাই সাথে। ওই সময় তো আমি বুঝি যে টাকা। এক্স্যাক্টলি, উপদেশ দেবার সময় আপনি অনেককেই পাবেন বিনা পয়সায় উপদেশ, মানে উপদেশের অভাব নাই আমাদের সমাজে, যার কাছ থেকে পান আপনি, মানে চার উপদেশ আপনাকে দিয়ে দিয়ে ভরিয়ে ফেলবে। জি কিন্তু উপদেশ দেবার জায়গায় যদি আপনি বলেন যে ভাই উপদেশ দিয়ে তো আসলে পেট ভরে না, উপদেশ অবশ্যই প্রয়োজনীয়, ভালো উপদেশ হলে কেন দেবে না, জি কিন্তু যে উপদেশ কাজে লাগে না সেই উপদেশ অনেক সময় ভারী হয়ে যায় নিজের জীবনের জন্য, আপনি তো ওইটাও ভালো করে করতে পারেন না। মানে ভিক্ষাটাও তো করতে হবে বাধ্য হয়ে, জি। মানে ভিক্ষাটাও ঠিক মতো করা যায় না উপদেশের কারণে, জি। তাহলে করবোটা কি, মানে তখন তো মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ইনফ্যাক্ট আমি জানি অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে এই ধরনের কথা আমার বলা উচিত না, বাট দিস ইজ দ্য আগলিয়েস্ট রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি অ্যাকচুয়ালি। ওকে, তো মাঝে মাঝে আমি কাঁদতাম, রুমে শুয়ে শুয়ে সবসময় কাঁদতাম।
কান্নাকাটি করতে হতে ভাই, এখন এমন অবস্থা হয়ে গেছে, কেউ যদি একটা শরীরে হিট মারও যদি কথা বলে না, এখন আর চোখে পানি কান্না আসে আসে না, না। চোখে পানি আসে না। এক্স্যাক্ট, আমার এটা মনে হচ্ছিল যে পুরো অনুষ্ঠান আমি কোনো না কোনো জায়গায় আপনি গিয়ে কাঁদবেন, কিন্তু আপনি কাঁদেননি। মানে ওই যে কথা আছে না যে যার বুকের ব্যথা যত বড় তার চোখে পানিটাও ঠিক ততটা কম। হ্যাঁ, ওর চোখে আসলে পানিটা নাই, এটাই মানে বাস্তবতা আসলে। হ্যাঁ বলেন। পরে ওরা ওইভাবেই আমাকে ই করে, আমি কান্নাকাটি করি, বাড়িতে যাইয়া বসে থাকি একা একা। আমার মা আমাকে বলে যে এই কপালে চিন্তার ভাস কেন? আমি বলি যে না, কই তো চিন্তার ভাস নাই তো আমার, ওই হয়তো বা বছর শেষ হয়ে আসছে বা মাদ্রাসায় কিভাবে কি চলতেছে না চলতেছে, এই জন্য এইগুলা চিন্তা করি। কিন্তু আমি মাকেও কোনো সময় বুঝতে দেয় নাই, বাবাকে কোনো সময় বুঝতে দেয় নাই। ইভেন আমার বাবা মাস শেষ হলে যদি 4-5 দিন যদি টাকা দিতে দেরি হয়, বাবা চিল্লাচিল্লি শুরু করে দেয় মার সাথে। মা তো তোরা বলে না যে টাকা দেস না কেন, জি, কিন্তু বাবা চিল্লাচিল্লি শুরু করে, ওনার টাকার দরকার প্রচুর, ওনার টাকার দরকার পড়ে অনেক। ওকে। এবং আমার বাবার একটা স্বভাব হলো কি, যে 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 ছেলে ওনাকে টাকা দিবে সেই তাকে আদর করবে। আমি নিজ চোখে দেখেছি যে আমার ছোট ভাই যে সময় ওনাকে টাকা দিত, বাড়িতে গেলে 500, 700, 1000 করে টাকা দিত, অনেক আদর করতো। এখন আমি গেলে আমি টাকা দিই, এখন ও দেয় না। আমার ছোট ভাই দেয় না দেখে আমার ছোট ভাই খারাপ, আমি ভালো। ছোট ভাই দেয় না কেন? ছোট ভাই দেয় না, এখন তো ও বিয়ে করে ফেলছে। কবে বিয়ে করেছে? ও তো বিয়ে করছে হলো 2017 সালে। 2017 সালে, মানে হচ্ছে এই গত বছর। জি, গত বছর বিয়ে করার পর থেকে এখন আর আপনাদের সংসারে কোনো খরচ দেয় না? খরচ দিত ওই যে আগের মতোই, মানে 3 মাস 4 মাস পর টুকটুক করে যতটুকু পারে অতটুকু দেয়? জি। আচ্ছা, তো আপনার বোনের বিয়ে হয়ে গেছে, আপনার ছোট ভাই বয়সে আপনার চেয়ে ছোট, সে বিয়ে করে ফেলেছে। জি, আপনার ঘরে আছে আপনি, আপনার বাবা মা এবং আপনার ছোট ভাইটা। আপনার ছোট ভাই এখন কোন ক্লাসে? আমার ছোট ভাই এখন এবার এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষা দেবে। জি, ও আপনার উপর নির্ভর? জি। এবং ও কি কোনো কাজকর্ম করে? না, আমি ওকে কোনো কাজকর্ম করতে দিই না। ও বলে যে ভাই আমি ভ্যান চালাই বা আমাকে একটা রিক্সা কিনে দাও, আমি চালাই। আমি বলি না, তুই ভেরি ইমোশনাল, ভেরি ইমোশনাল। এটা আমি যদি ওর জায়গাটায় থাকতাম তাহলে মানে আমার জন্যও, পরিবারের বড় সন্তান যারা, তারা আসলে অনেক বড় একটা বোঝা মাথায় নিয়ে সংসারের হাল ধরেন। এটা যে কত বড় রেসপন্সিবিলিটির জায়গা, মানে এটা আসলে যারা হাল ধরেছে তারা ছাড়া কেউ বোঝাতে পারবে না। সে যে অবস্থায় থাকুক না কেন, মাস শেষে কিছু টাকা পরিবারের, মানে যে পরিবারটা চালায় তার হাতে তুলে দিতে হবে। এটা দিয়ে সংসারের খরচ জুটবে। এটা যদি ঠিক মতো মানে ফ্লোটা না থাকে, যেই ফ্লোর জন্য রেসপন্সিবল তার যেটা কত বড় চিন্তা, সেটা ভিক্ষা করে হোক আর চুরি করে হোক আর চিন্তাই করে হোক, এটা তাকে করতেই হবে। এটাই আমাদের বাস্তবতা, এবং এটা করতে গিয়েই কত রকমের ঘটনা আমাদের সমাজে ঘটে। আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন। আপনি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি এক ফোঁটা চোখের পানি ফেলেননি, এবং আপনি যখন ভাইয়ের কথা বলতে গেলেন আপনি ইমোশনাল হয়ে গেলেন। আপনার ভাই বলেছিল যে ভ্যান চালাতে, আপনি তাকে না করেছেন যাতে সে ভ্যান না চালায়, জি, এবং আপনার এই পয়সা দিয়ে আপনার ভাইয়ের লেখাপড়া হয়। জি। তো আমার ভাইকে বললাম যে তো কিছু করার দরকার নেই, যদি প্রাইভেট পড়াকে প্রাইভেট পড়া, আমি টাকা দিব, যেভাবে পাই দিব। আমার কিছুদিন আগে ইচ্ছা ছিল যে ডাক্তার বানাবো, তো ভাবলাম যে ডাক্তার বানালে তো চাকরি পাবে না, ও নিজের বিদ্যা বিক্রি করে খাইতে হবে। ওই সময় জি, চেম্বার দিয়ে টিকিটের মূল্য নিতে হবে 1700, 5000 টাকা এরকম নিতে হবে। আমি ওটা না বলে আমি বলছি যে আমি তোকে ডিপ্লোমায় পড়াবো। ওকে। ওকে আমি ওটাই বানাতে চাইছি। বলছি যে আমি যত আগে তোকে প্রতিষ্ঠা করবো, তো পর আমি নিজে চিন্তা করব। আমি এখন ওইভাবেই ওকে পড়াচ্ছি, প্রাইভেটও পড়াইতেছি। এবং আপনার এসব করেই সংসার চলে এখনো? জি, অবশ্যই। আপনি কেন এই অনুষ্ঠানে আসলেন সে প্রশ্ন করার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। জি, একটা হচ্ছে, আপনি কোরআনের হাফেজ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহর কাছে নিশ্চয়ই বলেন যে আল্লাহ আমাকে এই অবস্থা থেকে পরিত্রাণ করো, মুক্তি দাও, নিশ্চয়ই আপনি বলেন সেটা। জি, অবশ্যই। এবং আমরা জানি সেটা, আমরা বুঝতেই পারি আপনার গল্পটা শুনে। আপনার ছোট ভাইয়া বিয়ে করে ফেলেছে, জি, যে আপনার চেয়ে কয় বছরের ছোট? 2 থেকে 2.5 বছর নাকি? জি, 2 থেকে 2.5 বছর হতে পারে বা 3 বছর হতে পারে। 3 বছর হতে পারে। আপনার ইচ্ছা হয় না বিয়ে শাদী করার? ভাইয়া, অভাব যে সময় আসে, ওই সময় যে সময় ফ্যামিলির উপর অভাব আসে, যদি বড় কেউ থাকে তার ওই সময় কোনো চিন্তা থাকে না যে আমি নিজের জন্য কিছু করি। ওই সময় এখন আমার ওই চিন্তাটা নাই। আমার মূল টার্গেট এখন হলো আমার ছোট ভাই আর মা বাবা। মাশাআল্লাহ, ভালো থাকেন ভাই, আপনি, মন থেকে দোয়া করি আপনার জন্য। আরেকটা প্রশ্ন করতে চাই, এটা আপনার অনুমতি ক্রমে। কোনো মানুষ কি আপনার জীবনে এসেছিল এরকম, যে মানুষটাকে আপনি অনেক ভালোবাসতেন বা বাসেন? এখন একজন মেয়ে আছে, তাকে ভালোবাসি। পছন্দ করেন?
হ্যাঁ সেও সে আমাকে, আপনাকে লাভ করে? হ্যাঁ সেও করে। সে জানে পুরো অবস্থাটা? এটা জানে না। ভিক্ষার ব্যাপারটা জানে না, না? ভিক্ষার ব্যাপারটা হচ্ছে সে জানে যে আমি ছোটখাটো 2টা অফিসে চাকরি করি। আজকে যে গল্পটা বললেন, আজকে তো সে জেনে যাবে, জানার পরে যদি সম্পর্কটা না থাকে? যদি না থাকে, না থাকুক। চুরি তো করেননি। না, এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য লাস্ট লাইন। চুরি তো করিনি, বাস্তবতা বলেছি। যদি সম্পর্ক না থাকে তো না থাকুক। ও অনেস্ট একটা ছেলে। প্রথম কথা হচ্ছে, ওকে যতটুকু শুনেছি, হি ইজ এ ভেরি অনেস্ট গাই। শেষের যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, কেন বললেন আজকের এই জীবন গল্পে? এত এত দিন ধরে আমাকে খুঁজেছেন যে কেন আসলেন আজকের এই গল্প বলতে। এখানে আসলাম হলো 2টা বিষয় নিয়ে। একটা হলো যে আমি অন্ধ, চোখে দেখতে পাই না, হাফেজ হয়েছি, কিন্তু মানুষের কাছে যে সময় ভিক্ষা চাইতাম আমি কারো কাছে বলি নাই যে আমি কোরআন হাফেজ বা আমি একটু পড়াশোনায় আপনার আমাকে কিছু সহযোগিতা করেন। আমি নিজেরটাই চেয়েছি। আমি কোনো সময় বিদ্যা বিক্রি করি নাই বা কোরআনের কথা বলে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে নেই বা কারো কাছ থেকে এখনো নিতে চাই না। আমি আমি এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমাকে যদি কেউ, আমি এখন দুনিয়াতে ওর ওর বলতে বিব্রত হচ্ছে ও। আমি একটু ওর সাথে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমি জানতাম যে এই অনুষ্ঠানটা সারা বাংলাদেশের মানুষ শোনে এবং আমরা খুবই ধর্মপ্রাণ মানুষ। ও একজন কোরআনের হাফেজ এবং ওকে হাত পাততে হয় ওর ভাইয়ের লেখাপড়ার জন্য, ওর অসুস্থ বাবা মার সেবার জন্য। এই জায়গাটায় যদি আমরা হাত পাততাম বা ওকে নিয়ে হাত পাততাম, আমি জানতাম যে ও হয়তো লাখ লাখ টাকা এই অনুষ্ঠানের মাধ্যমে পেত, সেটা দিয়ে হয়তো ওর খুব ভালো করে চলে যেত। কিন্তু ও হাত পাততে চায় না, ও এই অর্থ চায় না। ও বাধ্য হয়ে রাস্তায় নেমেছে, ও এই জীবনটা চায় না। আজকের অনুষ্ঠানে এসেও ও ভিক্ষা করতে চায় না। কিন্তু আজকের অনুষ্ঠানে ও যে কারণে এসছে সেটা হচ্ছে, ও যেহেতু দ্বীনি ইলমের জ্ঞান ওর মধ্যে আছে, ও টুকটাক পড়তে পারে, ওর চোখের জ্যোতি যতটুকু আছে তীব্র আলোতে গেলে ও টুকটাক দেখতে পারে। এই এতটুকু নিয়ে ও একজন কোরআনের হাফেজ, ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। এবং যারা এই অনুষ্ঠানটি শুনছেন, ওর যেই মানে নিট, প্রতি মাসে ওর যে চাহিদা, সেটা সেই জায়গাটা থেকে যারা শুনছেন তারা যদি মনে করেন আমাদের এই আব্দুল হালিম যিনি আছেন তার জন্য একটা কাজের ব্যবস্থা আপনারা করতে পারবেন, তারা প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যোগাযোগ করার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে আপনার পুরো পরিচয়টা আপনারা দেবেন এবং একই সাথে আপনি ওকে কোথায় কাজ দিতে চাচ্ছেন এবং কি কাজের ধরনটা কি হবে সেটা আপনারা আমাকে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আমি খুব খুশি হব যদি এই অনুষ্ঠানের মাধ্যমে ওর একটা সুন্দর কাজের ব্যবস্থা আমরা করতে পারি। আমি পরবর্তী 2-1টা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আপডেট জানাবো এবং যদি সেটা না পারি আমি সেটাও জানাবো, কারণ এই লজ্জা শুধু আমার না, এই লজ্জা যারা অনুষ্ঠানটা শুনেছেন তাদের সবার। হ্যাঁ, এইটাই আমাদের নির্মম পরিণতি, নির্মম বাস্তবতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে? সো আই ক্যান ফেস দ্যাট কাইন্ড অফ ডেয়ার থিং, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওকে, সো আমি যেটা বলছি যে আমার যে ফোন নাম্বারটি সেটা হচ্ছে এই অনুষ্ঠানের ফোন নাম্বার 09611904 আমি আবারও বলছি 09611904 আমি আবারও বলছি 09611904 প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে ফোন করবেন, করার পরে আপনি নিয়ম অনুযায়ী যেটা বলা হয় ফোন থেকে সেটা ফলো করে আপনি বলবেন, আপনার পরিচয়টা দেবেন, ফুল পরিচয়, এবং তারপর আপনি যে কাজের ব্যবস্থাটা করতে চান ওর সম্পর্কে, যদি করতে চান তাহলে কি ধরনের কাজ সেটা একটু ইন ডিটেল বলবেন। আমি কি প্রিয় আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমরা চাই বিনীতভাবে যে আমাদের আজকের যিনি অতিথি আব্দুল হালিম, কোরআনের হাফেজ, সে মানুষের কাছে হাত না পেতে, ভিক্ষা না করে তার একটা কাজের ব্যবস্থা হোক। তার মিনিমাম ক্ষুদ্রতম সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজের ব্যবস্থা হোক এবং আমরা চাইলেই সেটা করতে পারি। শেষ করছি আজকের এই জীবন গল্প। প্রতিটি জীবনই অনেক মূল্যবান, প্রতিটি জীবনই অনেক সম্ভাবনাময়। সৃষ্টিকর্তা আমাদের এই জীবন দশায়, আমাদের এই যে জীবন বা আমাদের যে আয়ু, সেটাকে সম্মানের সহিত প্রপারলি ব্যবহার করার সুযোগ দিক, এই প্রার্থনা রেখে অনেক ভালো থাকুন।